প্রণব, কেমন আছো? কোন পরীক্ষা হলো? আমি আমি বাসায়, মানে পঞ্চগড়ে। আমার না না, ওই যে আমাদের ফাইনাল হইলো না, ফাইনালের পরে একটা ব্রেক থাকে 7 দিনে। তো ওই ব্রেকে আসছি আর কি। দেখছি যে দেখে দেরিতে করে মাস। এর আগে ক্লাসটা করছিলাম। যে তাহলে এর আগের ক্লাসে আমরা হচ্ছে, মানে মূলত ওই যে ওই একটু তো করছো, মানে ওই যে সরলরেখা, তারপর হচ্ছে বৃত্তের যে চিত্রগুলা আসতে পারে ওগুলা আর কি কিভাবে আঁকতে হয় ওটা দেখতেছিলাম। তো ওটা একটু জাস্ট রিকেপ করি। তাহলে আমাদের ধরে নাও এরকম, যদি কোনো একটা সরলরেখা থাকতো, ধরে নাও এরকম যে y = 5x + 3, এরকম যদি কোনো সরলরেখা দেওয়া থাকে, তাহলে এটা চিত্রটা কিভাবে আঁকতে বলছি আমরা, কিভাবে আঁকছিলাম। এর এক্স অ্যাক্সিস থাকলে, এটা ওয়াই অ্যাক্সিস থাকলে, আর থ্রিটা ছিল ওয়াই এর ছেদাংশটা, তাহলে এই থ্রিটা এখানে আমি কাট করলাম। আর আরটা হচ্ছে পজিটিভ, এই দুইটা জিনিস দেখতে হবে, এটা হচ্ছে ওয়াই এক্সিস থেকে কতটুকু কাটলো, আর ঢালটা কি পজিটিভ নাকি। তো যেহেতু পজিটিভ এবং থ্রি অংশ কাটছে, তাহলে এই যেহেতু কাটবে, তাহলে দেখাটা হবে এরকম কিছু, এরকম চিত্র পাওয়া যায়। তো এটা খুবই সোজা। আর বৃত্তের ক্ষেত্রে এরকম ছিল যে বৃত্তের ক্ষেত্রে আমরা মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ইকুয়েশন নিয়েছি। মানে মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ইকুয়েশনটা হলো এরকম, যে এইরকম ভাবে থাকবে, x² + y² = r², এটা একটা বৃত্তের সমীকরণ। তো এই বৃত্তটা কিভাবে আঁকছিলাম আমরা, যে এটা হচ্ছে ধরুন এক্স এক্সিস আর এটা যদি ওয়াই এক্সিস হয়, তাহলে আমরা বলতাম যে এই ব্যাসার্ধটা হবে আর, তাহলে কেন্দ্রটা যেহেতু মূল বিন্দুতে আছে, তার মানে বৃত্তটা এইভাবে আঁকতে হবে। মানে এটা যদি ব্যাসার্ধ ধরো, তাহলে এটা হবে আর। যদি আমরা স্থানাঙ্ক গুলো ধরি, তাহলে এটা হবে r, 0, এটা হবে -r, 0, এরকম। এটা হবে 0, r, আর হচ্ছে এটা হচ্ছে 0, -r। আর হচ্ছে আরেকটা জিনিস বলছিলাম, যে আমরা যেহেতু ওয়াই রেসপেক্টে আনবো, মানে ফাংশন আকারে লিখতে চাচ্ছি, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, y = √r² - x²। এখানে একটা প্লাস নিচ্ছি। তো হচ্ছে এই যে যদি শুধু প্লাস নিয়ে কাজ করি, তাহলে এই বৃত্তের এই অংশটা পাওয়া যাবে। তাহলে এইখানে এইটার ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করবো আমরা এইভাবে, y = √r² - x²। আর যদি নিচেরটা নিতে চাই, নেগেটিভ পার্ট, মানে ওয়াই এর ভ্যালু গুলো নেগেটিভ আছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমি করবো এরকম। এটা ছিল, ঠিক আছে। তো আমরা যেহেতু এইভাবে অভ্যস্ত, মানে ওয়াই, আমরা সবসময় কিরকম ফাংশন করি, ওয়াই ইজ ইকুয়াল টু f(x), এরকম না, যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট চলকটা থাকে, মানে ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন চলক, ওটা আমরা এক্স ধরি, ধরি। আর ফাংশনটা আমি ওয়াই দিয়ে বলি যে এটা আমাদের ডিপেন্ডেন্ট, এরকম থাকে। তো আমরা ইচ্ছে করলে উল্টাও করতে পারি, কারণ আমরা কি করলাম, এক্স কে আমরা ইয়া করবো, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরবো, আমরা ফাংশনটা f(y) দ্বারা রিপ্রেজেন্ট করবো। ওয়াই এর ভ্যালু আমরা ইনপুট দিলে এক্স এর ভ্যালু গুলো পাওয়া যাবে, এরকম। এটাও করতে পারি। তো মাঝে মাঝে এটাও করতে দিতে পারো। ভিত্তির ইকুয়েশনের ক্ষেত্রে যদি এটা করো, তাহলে সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু কত আসবে, মানে এক্স কে আমি বাম পাশে রাখবো শুধু, আর ওয়াই রেসপেক্টে লিখবো, তাহলে এটা হবে +-r² - y²। তাহলে এটা যেটা মানে তোমাকে চিত্রের মধ্যে দেখে, যদি আমরা দেখাই এই জিনিসটা, তাহলে এরকম হবে যে ধরুন এটা যদি বৃত্তটা হয়, এটা বৃত্ত, তাহলে আমরা ওয়াই এর ভ্যালু গুলোর জন্য এক্স এর ভ্যালু পাচ্ছি। তাহলে
তখন আমরা এই পার্টটা পাবো, মানে এই যে লাল দাগওয়ালা এইটুকু প্রকাশ করা যাবে এক্স ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, মানে এই যে ওয়াই এর বিভিন্ন ভ্যালুর জন্য, যেমন ওয়াই এর ধরুন এই ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু এটা, ওয়াই এর এটা ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু এটা, মানে এরকম যে ওয়াই এর এই ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু হচ্ছে এইটা পাইলা, এরকম আর কি। এই পাশেরটা আমরা রিপ্রেজেন্ট করে আর কি এটা, মানে যদি এইভাবে লিখতে চাই। আর হচ্ছে বাম পাশেরটা রিপ্রেজেন্ট করে কিভাবে, এই যে এই পাশেরটা এটা রিপ্রেজেন্ট করে এক্স ইকুয়াল টু মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস ওয়াই, এটাই হবে। তো তুমি যদি এইটুকু রেখা পাইতে চাও, এই লাল অংশের বক্ররেখাটা পাইতে চাও, তাহলে ওইটার জন্য সমীকরণটা তোমাকে এই ডান সাইডে এটাই ইউজ করতে হবে। আর এই যে বাম সাইডের এই পার্টটুকু, এই বক্ররেখাটা পাইতে চাও, হলুদ মার্ক করা বক্ররেখাটা, তাহলে তোমার এটা রেফারেন্স। আর এইখানে উপরে এখানে তোমার যদি এই যে গোলাপি কালারের বক্ররেখাটা পাইতে চাও, ওই যে অর্ধবৃত্ত যেটা, ওটার জন্য তোমাকে ওইটা ইকুয়েশন লাগতেছে। আর এই যে সবুজ কালারের যেটা আছে নিচেরটা, ওটার জন্য রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা, এরকম। তাহলে বৃত্ত, এইটুকু করলে আমরা বৃত্তের জিনিসটা বুঝে যাবো। এখন হচ্ছে আমরা চলে যাই উপবৃত্ত। উপবৃত্ত তো উপবৃত্ত তো আমরা নতুন, পুরাটাই নতুন। বৃত্ত তো তা হলো একটু হলো পড়ছো বা পড়া হয়েছে বা জিনিস জানা আছে, কিন্তু উপবৃত্ত তো একদমই নতুন। তাহলে উপবৃত্তে তাহলে প্রথমে একটু পরিচয় গুলো বুঝতে হবে যে উপবৃত্তের কি কি পার্ট আছে, তো সব তো আমরা বুঝবো না, তো কয়েকটা জিনিস বুঝলেই হয়ে যায়। তাহলে যেরকম বৃত্তের ক্ষেত্রে আমরা কি করছি, যে তোর একটা কেন্দ্র থাকে, তারপর হচ্ছে ব্যাসার্ধ থাকে, তো উপবৃত্তের ক্ষেত্রে কি কি থাকতে পারে, তো ওগুলো আমরা একটু একটু জাস্ট দেখে নিই। তো ধরে নাও এটা আমাদের এক্স এক্সিস ওয়াই এক্সিস, তাহলে তোমার যে উপবৃত্তটা আছে, তাহলে তোমার উপবৃত্তটা এরকম দেখতে হয় যে তুমি বৃত্তটায় আছে, তুমি বৃত্তটাকে একটু চাপায় দেখছো আর কি, এরকম। এইটা হচ্ছে একটা উপবৃত্তের চিত্র। এই যে, আচ্ছা এটা তো একই কালার হয়ে গেল। এটা একটা, ওই যে লাল যে ইয়াটা দেখতেছো, এটা একটা উপবৃত্ত। আরেক রকম উপবৃত্ত হতে পারে, এটা হচ্ছে এরকম, এরকম। তো উপবৃত্তের ক্ষেত্রে কি হচ্ছে যে, আমরা যেমন বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ পড়ছি, যে বৃত্তে একটা ব্যাসার্ধ থাকে, তো উপবৃত্তের আসলে দুইটা ইয়া থাকে, অক্ষ থাকে। একটা হচ্ছে, একটাকে বলে বৃহদাক্ষ আর একটাকে বলে ক্ষুদ্রাক্ষ। বৃহদাক্ষ একটা ক্ষুদ্রাক্ষ, তার নামগুলো দেখি বোঝা যায় যে তোমরা কি, যে এই যে এটা এটা বলা হচ্ছে মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট উপবৃত্ত, মানে এর যে কেন্দ্রটা, এটা মূল বিন্দুতে আছে, জিরো জিরোতে কেন্দ্রটা আছে। আর হচ্ছে এই যে এইটা দেখতেছো, এটাকে বলে ক্ষুদ্রাক্ষ। আর এই যে এটাকে বলা হয় বৃহদাক্ষ। এই যে এই লাইনটা, এটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ, এই লাইনটা হচ্ছে, এটা হচ্ছে বৃহদাক্ষ, এটা উপবৃত্ত। তাহলে আমরা এখানে ক্ষুদ্রাক্ষ বলবো। আর হচ্ছে উপবৃত্ত, এই যে আমি উপবৃত্তটা আঁকলাম, যেটা, এটাকে বলা হয় এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল এই উপবৃত্তটা, কারণ হচ্ছে এর যে বৃহদাক্ষটা আছে, মানে বড় যে লাইনটা, ওটা হচ্ছে এক্স অক্ষের দিকে আছে, তাহলে এই জন্য এটা এক্স অক্ষের সমান্তরাল আমরা বলতেছি। তাহলে এক্স অক্ষের সমান্তরাল জন্য যদি উপবৃত্ত বলে, তাহলে আমরা এইভাবে উপবৃত্তটা আঁকবো এবং কেন্দ্রটা মূল বিন্দু হয়ে থাকবে, মানে এই পাশে যতটুকু, এই পাশে ঠিক ততটুকু। তো এখন এটার ইকুয়েশনটা দেখতে হচ্ছে এরকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু
মানে এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল কোন একটা উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। ঠিক আছে? তাহলে এটার কার ইকুয়েশন হবে, আমরা কি পরিচয়টা বলে দিই। এটা হলো মূলবিন্দু কেন্দ্র বিশিষ্ট উপবৃত্ত এক্স অক্ষের সমান্তরাল উপবৃত্তের সমীকরণ। মানে এটার চিত্রটা হবে ওই যে চিত্রটা আঁকা হয়েছে ওইটা হবে। এখন উপবৃত্ত তো আমরা এখন ডিটেলস করবো না, আমাদের জাস্ট চিত্রটা লাগবে, এই জন্য আমরা এটা নিয়ে কাজ করবো। যেমন উপবৃত্তের আরো অনেক কিছু থাকে, উপবৃত্তের নিয়ামক থাকে, নিয়ামক রেখা থাকে, তারপর হচ্ছে তোমরা দেখবা যে উপকেন্দ্র থাকে, উপকেন্দ্রিক লম্ব থাকে, তো আরো অনেক বিষয় আগে আছে। তো ওগুলা আমরা ইগনোর করবো, ইগনোর করতেছি। জাস্ট মেইন যতটুকু লাগবে ততটুকু, যে একটা উপবৃত্তের কেন্দ্র থাকবে, তারপর উপবৃত্তের বৃহদাক্ষ থাকবে, ক্ষুদ্রাক্ষ থাকবে, এবং উপবৃত্তটা কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল, এইগুলো জানলেই হচ্ছে। তো এখন তোমাকে যদি চিত্র আঁকতে বলে, তাহলে তোমাকে হলো দুইটা জিনিস চিনতে হবে। একটা হচ্ছে বৃত্তটা কি মূলবিন্দু কেন্দ্র বিশিষ্ট কিনা, আর একটা হচ্ছে বৃত্তটা কার অক্ষের সমান্তরাল, তাহলে তুমি বৃত্তটা আঁকতে পারবে। এখন এখানে এ আর বি এর এই যে ইকুয়েশনটা আমরা লিখছি, এখানে এ আর বি এর পরিচয় দিতে লাগবে। তো এ আর বি হলো, এই যে এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বৃহদাক্ষের অর্থ। এই যে বিটা, এটা হচ্ছে ক্ষুদ্রাক্ষের অর্থ। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, যে বৃহদাক্ষ হচ্ছে এই যে বড় লাইন, এই এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বৃহদাক্ষ। তাহলে এটার অর্ধেক যদি এ হয়, তাহলে এটা এটুকু কত হবে, এ। অর্ধেকটা এ বলছি আমি, বৃহদাক্ষের অর্ধেক। তাহলে এই বৃহদাক্ষটা আসলে টু এ, বৃহদাক্ষটা টু এ, আর এর অর্ধেকটা মানে এই জিরো থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এ। তাহলে এই বিন্দুটার এই যে এই মানে এটা যে আছে শীর্ষটা, এই শীর্ষটার মানে স্থানাঙ্কটা কিরকম হবে, এ কমা জিরো। আর এই শীর্ষটার স্থানাঙ্ক কি হবে, মাইনাস এ কমা জিরো। এই পুরোটা টোটালটা হচ্ছে টু, টুকু এটুকু এ। এইটাই বলছে যে এ হচ্ছে ক্ষুদ্রাক্ষর। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যে লিখছি, এখানে এটা হলো ক্ষুদ্রাক্ষর। আর হচ্ছে এই যে বিটা বললাম, সরি এটা হলো বৃহদাক্ষর, আর বিটা হলো ক্ষুদ্রাক্ষর। অর্থাৎ আমার এই যে এতটুকু আছে, এতটুকু হলো বি। এই যে এই পয়েন্টটা যদি স্থানাঙ্ক আমরা বের করি, এটা 0, আর নিচেরটা কি হবে, 0, মানে এখানকার যে ক্ষুদ্রাক্ষরটা এটা হচ্ছে আমাদের টু বি, আর বৃহদাক্ষরটা এটা হচ্ছে টু এ। আর এদের অর্ধেক আমরা যদি বলি a, 0, আর এ হবে, অর্ধেকটা হবে এ আর বি, এইভাবে। তো এটুকু জানলেই মোটামুটি হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটুকু জানলেই হয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদের যদি এরকম একটা চিত্র আঁকতে দেয়, ধরুন আমরা এখানে, আচ্ছা এই পরিচয়গুলো আপাতত জানেনি, তারপর চিত্র আমরা আঁকতেছি একটা একটা। তারপর ডান পাশে আসো, ডান পাশের চিত্র। ঠিক আছে? ডান পাশের চিত্রটা কিরকম হবে, ঠিক এই চিত্রটা, মানে আমরা 90 ডিগ্রি যদি ঘুরাই দিই, বাম পাশের চিত্রটা যদি 90 ডিগ্রি ঘুরাই দিই, তাহলে ডান পাশের চিত্রটা পাওয়া যায়। তো ডান পাশের চিত্রে এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল উপবৃত্ত। কারণ এর যে বৃহদাক্ষটা আছে, মানে বড় যে লাইনটা, ওটা হচ্ছে ওয়াই এক্সিস এর সমান্তরালে আছে। তো এটার যে ইকুয়েশনটা, এটা কিরকম হবে, এটাও ঠিক ওই ইকুয়েশনটাই হবে। ঠিক আছে? একই ইকুয়েশন। খালি এখানে এর আগেরটাতে কি ছিল, এর ভ্যালুটা মানে এক্স অ্যাক্সিস এর যে রেখাটা আছে, ওর অক্ষটা, মানে দুইটা অক্ষ, তো একটা হচ্ছে এইটা অক্ষ আর একটা এটা অক্ষ। তো এক্স অ্যাক্সিস এর যে অক্ষটা ওটা হচ্ছে বৃহদাক্ষ এখানে, আর ওয়াই অ্যাক্সিস এর যে অক্ষটা ওটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ, মানে এই বাম পাশের চিত্রে। ডান পাশের চিত্রে দেখো ওদের ওয়াই অ্যাক্সিস এর অ্যাক্সিসটাই হচ্ছে বৃহদাক্ষ। তাহলে এখানে ডিটা হচ্ছে গ্রেটার দেন এই হবে। ঠিক আছে? তাহলে তোমার এখানে হচ্ছে ডিটা, আমরা এটা আগে লিখে দিই, এটা দেখো, এটা হচ্ছে মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট ওয়াই অক্ষের সমান্তরাল।
এখানে বি ইজ গ্রেটার দেন এ, তো তাহলে এখানে এই যে বিটা, এই বিটা হচ্ছে এখানে বৃহদার্থ, বিটা হলো বৃহদার্থ অর্থাৎ, আর হচ্ছে এখানে এটা, এটা হলো ক্ষুদ্রাক্ষের অর্থ। মানে এ আর বি এর পরিচয়টা যদি বলো, যে এ হলো এক্স এক্সিস এর যে অক্ষটা থাকবে ওইটা, আর ওয়াই এর নিচে যে স্পিডটা আছে, ওয়াই এর নিচে যে ইয়াটা থাকবে ওটা হচ্ছে ওয়াই এক্সিস এর অক্ষ। ঠিক আছে, তো আমরা এইগুলোর মানগুলো দেখে বুঝে যাবো যে এটা কোন অক্ষের সমান্তরাল আর কি উপযুক্ত। ধরো বি ইজ গ্রেটার দেন যদি এ হয়, তাহলে আমরা বুঝে যাবো এটা আসলে এই চিত্রটা আসবে, ডান পাশের চিত্রটা আসবে। আর যদি এ ইজ গ্রেটার দেন বি হয়, মানে এক্স এর নিচে যে শখটা আছে, এক্স এর নিচে যে ভ্যালুটা আছে ওটা যদি বলা হয়, তাহলে আমরা বুঝে যাবো এক্স এক্সিস এর সমান্তরাল আছে। তো এখন আর চিত্র দেখলেই আসলে বুঝতে পারবো অবশ্যই। তাহলে এখান থেকে যদি আমি ইয়াগুলো দেখি, তাহলে এইটা ওই একই, যে এটা হচ্ছে আমরা এ বলতেছি, এটা হবে এ কমা জিরো, এটা হবে মাইনাস এ কমা জিরো, এটা হবে জিরো কমা বি, এটা হবে জিরো কমা মাইনাস। ইকুয়েশনটা, তাহলে এখন প্রথম কথা হচ্ছে বৃত্তের ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে পার্থক্য। উপবৃত্তের ইকুয়েশন কি হয়েছে, উপবৃত্তের ইকুয়েশনে তোমার এই প্যাটার্নে থাকতো, যেভাবে লেখা আছে এখানে, ওই প্যাটার্ন থাকতো, এই যে এরকম। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে যে উপবৃত্তের ইকুয়েশনের দুইটা এক্স আর ওয়াই এর দুইটাতে স্কোয়ার আছে, এবং এক্স আর ওয়াই এর দুইটারই আগে প্লাস থাকতে হবে, এই যে এখানে প্লাস থাকতে হবে, এখানেও প্লাস থাকতে হবে, এটা একটা ম্যান্ডেটরি বিষয়। আর এর পাশে তোমার ওয়ান আনতে হবে, মানে এই আকারে আনতে হবে। এই আকারে যদি কোনো ইকুয়েশনকে আনা যায়, তাহলে ওটা একটা উপবৃত্তের ইকুয়েশন। আর বৃত্তের ইকুয়েশনের সাথে এটা পার্থক্যটা কি, যে এখানকার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ দুটো আলাদা। এখানে এক্স স্কোয়ার সহগ ওয়ান বাই এ স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার সহগ ওয়ান বাই বি স্কোয়ার, তো দুইটা আলাদা। বৃত্ত হলে দুইটা সব সেম হতে হবে, কিন্তু উপবৃত্তের সব সেম না, এই দুটো আলাদা আলাদা আসবে। ঠিক আছে, তাহলে বৃত্ত আর উপবৃত্ত পার্থক্য আমরা এইভাবে করবো, আর কোনো ইকুয়েশনকে যদি এইভাবে আনা যায়, তাহলে ওটা একটা উপবৃত্তের ইকুয়েশন। এখন একটা চিত্র আঁকি, তাহলে বুঝে যাবে। যে ধরে নাও আমি একটা উপবৃত্তের ইকুয়েশন তোমাকে বললাম এরকম, যে টু স্কোয়ার হচ্ছে, আরেকটা বললাম এটা ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তো এটা প্রথমে দেখো যে উপবৃত্তের আকারে আসছে, এই মানে চিত্র মানে ইকুয়েশন দেখে বুঝতে হবে যে এটা একটা উপবৃত্ত, মানে উপবৃত্তের ওই স্ট্যান্ডার্ড আকারটার সাথে মিল পাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা উপবৃত্তের ইকুয়েশন। এখন যদি চিত্রটা কিভাবে আঁকবো, যে এটা এই এক্স এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। এখন যেহেতু ইয়া ওই ইকুয়েশনের সাথে আছে, তার মানে এটার যে ইয়াটা আসবে, কেন্দ্রটা ওটা হচ্ছে মূল বিন্দুতে থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে যেহেতু, মানে আপাতত এটাই ধরুন যে এরকম থাকলে কেন্দ্রটা মূল বিন্দুতে আসবে। আর হচ্ছে কি এখানে এর ভ্যালু ইকুয়াল ওয়ান না হলে আমরা বানাই নিচ্ছি, ধরুন ওই ভ্যালু যদি ফাইভ থাকে, আমরা ওরকম দেখতেছি, ওরকম একটা আমরা করি আপাতত, এটা প্রথমে আঁকি। তো এখান থেকে এ এর পরিচয় টু আর বি এর পরিচয় ওয়ান। ঠিক আছে, এটা তো মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট হবে, এটা আমরা বুঝে ফেলছি। এখন জাস্ট আমাকে দেখতে হবে যে এটা কিভাবে আঁকবো, এইভাবে আঁকবো নাকি এইভাবে আঁকবো, এইটুকু খালি আমাকে বাইর করতে হবে। তো এখানে দেখো এ এর পরিচয় টু আর বি হচ্ছে ওয়ান, মানে এক্স এর নিচে যেটা থাকবে ওটা এ, আর ওয়ান নিচে যেটা থাকবে ওটা বি, মানে স্কোয়ারটা বাদ দিই। তাহলে এটা যেহেতু বি এর চেয়ে বড়, তার মানে বৃহৎ অক্ষটা এক্স এক্সিসে আছে, তার মানে এটা চিত্রটা এই যে এরকম। আর এখানে এ এর ভ্যালু কিন্তু টু, তাহলে এই বিন্দুটা হবে টু কমা জিরো, এটা হবে মাইনাস টু কমা জিরো, এটা হবে জিরো কমা ওয়ান, বি এর ভ্যালু এটা জিরো কমা মাইনাস এই। তাহলে প্রথমে দেখবো যে এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন মতো মিশে কিনা, যখন মিশে তাহলে এটার কেন্দ্রটা কোথায় আছে, মূল বিন্দুতে আছে। তারপর দেখবো যে এ আর বি এর ভ্যালু কত, যে যদি এ বেশি হয় তাহলে এইভাবে রাখবো, এই যে এক্স এক্সিস এ বৃহৎ অক্ষ আঁকবো, বি এর ভ্যালু বেশি হলে ওয়াই এক্সিস এ বৃহৎ অক্ষ আঁকবো, এটুকু। মানে এটা তো আমি স্ট্যান্ডার্ড আকারে তোমাকে লিখে দিচ্ছি এই জন্য। ধরানো যদি না থাকে, তো অনেক সময় তো থাকে না, বেশিরভাগ সময় তো থাকবে। ধরুন এইভাবে আছে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধরানো আছে ফোর। তো এখন এটা তো স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মতো নাই। তো তুমি দেখতেছো যে প্রথমে তুমি দেখবা যে এটা দুইটার উপর স্কোয়ার আছে, তাহলে এটা একটা বৃত্তের ইকুয়েশন হতে পারে। তারপর তুমি দেখলা যে না, বৃত্তের ইকুয়েশন তো হবে না, কারণ হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ আছে ওয়ান আর এক্স স্কোয়ারের সহগ আছে ফোর।
তো এটা কোনোভাবে তো সেম সব হচ্ছে না, তাহলে এটা বৃত্ত তো না, তাহলে ওটা উপবৃত্ত হতে পারে, কারণ উপবৃত্তের ক্ষেত্রে আমরা বলছি যে স্কোয়ার থাকলে ওটা উপবৃত্ত হবে, তবে সবগুলো আলাদা হইতো। তো হ্যাঁ, সবগুলো আলাদা আছে। তো এইবার তাহলে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মতো বানানোর চেষ্টা করি। তো স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা তোমার মাথায় আসছে, এটা হচ্ছে কিরকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা তোমার মাথায় আছে উভয়ের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তাহলে উভয় যদি বানাইতে হয়, তাহলে ডান পাশে 1 লাগবে, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও দুইটা পক্ষকে, তাহলে এখানে আসবে কি এক্স স্কোয়ার, আর এখানে আসবে কি ওয়াই স্কোয়ার বাই 4, আর এখানে কি আসছে 1। তাহলে স্ট্যান্ডার্ডের মতো বানালাম। তো এখন যেহেতু আমাদেরকে স্ট্যান্ডার্ড বানাইতে হবে, এইভাবে লিখতে পারতে হবে, তাহলে এইভাবে লেখা যায়, এটাকে আবার অসুবিধা নাই। তো আমরা বানাই ফেললাম, তাহলে এটা এরকম আসছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা মূলবিন্দু কেন্দ্র বিশিষ্ট উপবৃত্ত। তাহলে চিত্র আঁকবো। এখন চিত্রটা কি এইভাবে আঁকবো নাকি এইভাবে আঁকবো, এটা কিভাবে বুঝবো? ওটা বোঝার জন্য এই যে মান আছে দেখো, এক্স এর নিচে যেটা আছে মানে এটা 1, এই হচ্ছে 1, বি হচ্ছে 2। তাহলে যেহেতু ওয়াই এর নিচে যে ভ্যালুটা বড়, তার মানে বৃহৎ অক্ষটা ওটা আসলে ওয়াই এক্সিস এর বড়। তার মানে আমাদেরকে রাখতে হবে এরকম, মানে হলো এটা আঁকলাম। এরপর যদি স্থানাঙ্ক গুলো দরকার, যদি দরকার হবে, তাহলে স্থানাঙ্ক মানে এই 4টা পয়েন্ট এর স্থানাঙ্ক দরকার, তাহলে খুব ইজি, যে এইটা হবে কি ওই যে এ এর ভ্যালু, তাহলে এটা হবে 1,0, এটা হবে -1,0, এটা হবে কি 0,2, 0,-, এইভাবে আর কি অ্যাপ্রোচটা তোমাকে নিতে হবে। ঠিক আছে? তো ধরো নাও আমি আরেকটা দিই, তুমি করার চেষ্টা করো। এরকম আছে এক্স স্কোয়ার 16x² 25y² ইকুয়াল টু ধরুন আছে 400। তো এটা একটু চিত্রটা আঁকো দিই, জাস্ট চিত্রটা আঁকো এরকম আঁকো, তারপর আমি করতেছি, তুমি আঁকো আগে। 16 আর 25 গুণ করলে 400 পায়। বুঝছো? হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর যেটা, হ্যাঁ। তাহলে কি বলে স্থানাঙ্ক গুলো একটু ইয়া লেখো তো, যে এই 4টা শীর্ষ আর কি এরকম আসবে, তাই না? এরকম, এটা হবে 5,000। হ্যাঁ, 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 এরকম আসবে। তাহলে এটুকু যদি আমরা আঁকতে পারি তাইলে হয়েছে, মানে আমাদের এই অর্থের জন্য এতটুকুই যথেষ্ট। এরপর আরো মেলা কিছু আছে, এই উপবৃত্ত উপবৃত্ত আছে, উপবৃত্তের হচ্ছে নিয়ামক রেখা আছে, ওগুলো আবার সূত্র আছে, তো অত কিছু আমাদের লাগবে না আপাতত, আপাতত এইটুকু লাগতেছে। তো এইটুকু আঁকতে পারলেই যথেষ্ট। আর আরেকটা জিনিস, যে এখানে কি জিনিস বলতে চাইলাম, যে এটা আঁকলাম, হ্যাঁ, এটা আঁকার পর, ও হ্যাঁ, যে আমরা কিরকম উপবৃত্ত বলতেছি, যে উপবৃত্ত গুলো কেন্দ্রটা কি হবে, মানে ইয়াতে হবে, যে মূল বিন্দুতে। সেক্ষেত্রে তোমার এই দুটা ইকুয়েশন যেটা লেখা হয়েছে আর কি, এটা আর এটা, তখন এইটা খাটবে।
এখন উপবৃত্ত খালি খালি এরকমই হতে পারে? উপবৃত্ত কিন্তু আরো অন্য অনেক রকম হতে পারে। আমি জাস্ট তুমি খালি একটু দেখানোর জন্য বলি, যেমন উপবৃত্তটা কেন্দ্রটা মূল বিন্দুতে না হয়ে এখানে হতে পারে, এই যে এটা কেন। তারপর উপবৃত্তটা এখানেও থাকতে পারে, মানে চতুর্ভাগেই থাকতে পারে। তারপর হচ্ছে ধরো না, উপবৃত্তটা তোমার এই যে কি বলে, এক্স অ্যাক্সিস এর বা ওয়াই অ্যাক্সিস এর সমান্তরাল না হয় ওটা একটু জাস্ট একটু এইভাবে বেঁকা হয়ে আছে, মানে এটাকে বলা হচ্ছে কি বলে, আর ভাবে থাকতে পারে। তো এরকম অনেক সিচুয়েশন হতে পারে। তো আমরা ওগুলো নিচ্ছি না, ওগুলো ওভারলোড করে আমরা কারণ আমাদের আগে মানে যে সলভ করার জন্য এটুকু লাগবে। তো ঠিক আছে, ভালো কথা। এখন জাস্ট আরেকটু জিনিস দেখবো, মানে ওই বৃত্তের মতো যেরকম দেখছিলাম এখানে ওরকম দেখবো কিরকম। যে ধরুন এটা একটা, ধরুন আমি বললাম যে একটা উপবৃত্ত ইকুয়েশন, সেখান তো বুঝতে পারতেছি এটা একটা উপবৃত্তের ইকুয়েশন। এখন এই উপবৃত্ত ইকুয়েশনটাকে আমরা কি করব, যে ওয়াই এর মানে ফাংশন আকারে লিখতে যাচ্ছি। ফাংশন আকারে কিরকম, যে ওয়াই ইকুয়াল টু এইচ অফ এক্স, ঠিক আছে, মানে ওয়াইটা আমরা বের করছি এরকম। তো এটাকে যদি ওভাবে লেখো তাহলে এটা দেখতে কিরকম হবে, যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। হ্যাঁ, তুমি যদি রুটস করো, না প্রথমে আর কি ইয়া করতে হবে না, এটা করলাম। তারপর কিরকম আর কি, ওয়াই স্কোয়ার আছে এখানে, ওয়াই আচ্ছা প্রথমে হচ্ছে বি রুট ওভার এরকম টাইপের কিছু আসতেছে না। হ্যাঁ, ওয়ান, হ্যাঁ প্লাস মাইনাস হবে আবার, যেহেতু রেস্ট্রিক্ট দেখতেছি ওয়ান টাইপের নিয়ে গেলে বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এরকম আসতেছে। আমরা একটু প্লাস মাইনাস দিয়ে দিই, এটা আসছে। ওয়াই রেসপেক্ট যদি আমি লিখি প্লাস মাইনাস রুট ওভার, এটাকে আরেকটু যদি সাজায় লেখা যায় এরকম, বি আর এ স্কোয়ারটাকে বাইরে নিয়েছে, প্লাস মাইনাস বি বাই, এটা মুখস্থ করতে হবে না, জাস্ট আমি দেখাচ্ছি জিনিস, এটা তো তুমি করতে পারো। হ্যাঁ, তো এরকম কিছু একটা আসলো, বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে উপরেতে যে ইকুয়েশনটা আমরা একটা ফাংশন আকারে দেখি। এখন আমরা চিত্রটা কিরকম করছি, যে আমরা ধরে নিলাম যে এখানে এ ইজ গ্রেটার দেন বি হবে। তো এ ইজ গ্রেটার দেন যদি বি হয় তাহলে আমাদের এই উপরের চিত্রটা আসবে এই যে এরকম আছে, এটা আসবে। তো এখানে কেন্দ্রটা হচ্ছে জিরো জিরো, এইটা তো পড়ে আসে। তো এখানে তুমি যদি এই তোমাকে কি লাগে, যে তোমার এইটা লেখার মানে এইটা এই পার্থক্য, তো এই জিনিসটা রিপ্রেজেন্ট হবে ওয়াই ইজ ইকুয়াল টু, শুধু প্লাসটা হবে বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স। এইগুলো দেখো ওয়াই এর ভ্যালু গুলোর জন্য এই চিত্রটা পাচ্ছ আর কি। মানে এই যে এই চিত্রটার যদি ফার্স্ট হাফটা দরকার হয় আমাদের, তাহলে আমাদেরকে ইকুয়েশন ইউজ করতে হবে এটা। আজকে নিচেরটা লাগে, মানে ঠিক বৃত্তের মতো নিচেরটা যদি লাগে, এই যে এইটুকু লাগে, তাহলে আমরা ইউজ করবো ওয়াই ইকুয়াল টু মাইনাস বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এটা। ঠিক আছে, তার মানে এইটা আসলে রিপ্রেজেন্ট করবে এই যে এই শুধু প্লাস হলুদ পার্টটা, আর এই প্লেসটা রিপ্রেজেন্ট করবে এই শুধু রেড পার্ট, রেড। ঠিক আছে, এইটুকু। তাহলে এটা আমরা উল্টা আবার, মানে যদি ওয়াই এক্সিস এর সমান্তরালে বড় পার্টটা থাকতো, মানে এরকম থাকতো, এইভাবে আমরা চিন্তা করতে পারতাম। এইটুকু পার্টের জন্য প্লাস চিহ্ন নিতাম, এইটুকু পার্টের জন্য মাইনাস চিহ্ন নিতাম, তো ওটা দেখাচ্ছি না। তাহলে এইটুকু আর। এরপর লাস্ট আছে আমাদের, এটা হচ্ছে কি বলে এটা, অধিবৃত্ত। তো অধিবৃত্ত নিয়ে আমাদের বেশি মাথা ঘামাইতে হবে না, অধিবৃত্তে খালি এইটুকুই। আমরা উপবৃত্তের তো ইকুয়েশন করছি, তো অধিবৃত্তের ইকুয়েশনটা যেটা হবে, তো অধিবৃত্তটা দেখতে আসলে কিরকম ওটা একটু দেখো। মানে তোমাকে যদি বলে একটা অধিবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে এরকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এটা হচ্ছে অধিবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল মূলবিন্দু কেন্দ্র বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণ, ঠিক এর আগেরটা। তো এখান থেকে অধিবৃত্তটা দেখতে হচ্ছে এইটা।
আচ্ছা, আমরা উপবৃত্ত পড়ছি, কি বলে, অধিবৃত্ত পড়তেছি, পরাবৃত্ত তো পড়া হয়নি। আচ্ছা, এই দুবৃত্তটা পড়ে পরাবৃত্ত, পরাবৃত্ত আগে পড়া উচিত ছিল, আমি ভুলে গেছি, skip হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এইটা অধিবৃত্ত, এই যে ইয়া গোলাপি যে দুটা কালার দেখতেছো, এইগুলা হচ্ছে অধিবৃত্ত চিত্র। এই দুইটা, এই দুইটা চিত্র মিলে একটা অধিবৃত্ত রিপ্রেজেন্ট, ঠিক আছে? এই যে গোলাপি কালার, তো অধিবৃত্তের ইকুয়েশনটাতে কি হচ্ছে, কি যে অধিবৃত্তের ইকুয়েশনে তোমার এক্স এর আর ওয়াই এর ঘাত হচ্ছে 2 স্কোয়ার, আর হচ্ছে ওটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা এরকম দেখতে, এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগগুলো আলাদা হইতে হবে, এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগগুলো বিপরীত চিহ্ন দিতে হবে। এই দুটো শর্ত, যে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ আলাদা হইতে হবে, আলাদা ও বিপরীত চিহ্ন দিতে হবে, মানে প্লাস মাইনাস দিতে হবে, বিপরীত চিহ্ন দিতে হবে। তার মানে এটা জাস্ট উপবৃত্তের ইকুয়েশনটাই তো মনে হচ্ছে, তাহলে এখানে জাস্ট প্লাস করে দিলে এটা একটা উপবৃত্তের ইকুয়েশন, কিন্তু হচ্ছে কি এখানে আছে মাইনাস। এখন ইচ্ছা হচ্ছে কি, যদি ওয়াই স্কোয়ারের আগে মাইনাস থাকে, সরি এক্স স্কোয়ার আগে যদি প্লাস থাকে, ওটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল অধিবৃত্ত পাওয়া যাবে। যদি ওয়াই স্কোয়ারের আগে প্লাস থাকে, তাহলে হচ্ছে তোমার কি বলে ওয়াই এক্সিস এর সমান্তরাল একটা উপবৃত্ত পাওয়া যাবে। আবার যদি জাস্ট এটুকুই আমরা করে ফেলি, মানে জাস্ট অধিবৃত্তের যে ইকুয়েশন ওটা চিহ্নই ভুল হবে, কারণ এটাতে চিত্র নাই বলে, ঠিক আছে? তাহলে যদি আমাদের ইয়াটা বলে ওয়াই এক্সিস এর সমান্তরাল উপবৃত্ত আঁকতে বলে, তাহলে এটা হবে এরকম আর কি, এরকম যেটা লাইন আসবে, মানে এই লাইনগুলো অসীম পর্যন্ত আর কি বিস্তৃত, এর আর কি দিই। এগুলো সেকেন্ড পেপারে পড়বো একদম ডিটেলস, কোন সপ্তাহে, এগুলো অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে এইগুলোর ইকুয়েশনটা হবে, এইটার ইকুয়েশনটা হবে কিরকম, যে ওয়াই স্কোয়ারের আগে পজিটিভ চিহ্ন থাকবে, এটা এটা হবে এই এরকম টাইপের অধিবৃত্ত চিহ্ন। তো আপাতত জাস্ট এইটুকু, এই যে দুইটা কথা বললাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সবগুলো আলাদা হতে হবে, বিপরীত চিহ্ন যুক্ত হতে হবে, তাহলে এটা একটা অতিরিক্ত ইকুয়েশন, এইটুকু জানলেই হয়েছে, ঠিক আছে? ডিটেলস সব, কিন্তু পরাবৃত্ত নিয়ে একটু কাজ করতে হবে, কারণ পরাবৃত্ত একদম ভরপুর আছে, এটাই আমি স্কিপ করলাম। পরাবৃত্তের ইকুয়েশন, এটা আমরা দুই ভাবেই করি। যে বাম সাইডে আমরা যে পরাবৃত্ত রাখবো, ওটা হচ্ছে আহ পরাবৃত্তের আগে চিত্রটা দেখুন, এটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই দুইটা লাইন অসীম পর্যন্ত চলতে থাকে, তাহলে এই যে চিত্রটা আঁকলাম, এই যে এটা, আর এটা, এইটা হচ্ছে একটা পরাবৃত্তের মানে চিত্র। তো পরাবৃত্তের যে ফাংশনটা আছে, ওটার বক্ররেখাটা হচ্ছে দেখতে এরকম। তাহলে এটার সমীকরণ, এখন এটা কি কি পরিচয় গুলো দেখুন, যেমন একটা বৃত্তের তুমি কেন্দ্র করছো, তারপর হচ্ছে এটা ব্যাসার্ধ পড়ছো, উপবৃত্ত পড়লাম, ওটা যদি বৃহদার্থ পড়লাম, ক্ষুদ্রাক্ষ পড়লাম, যে বৃহদার্থ কোন পার্টটা, ক্ষুদ্রাক্ষ কোন পার্টটা, আর কেন্দ্র কোন পার্টটা। তো এরকম পরাবৃত্তের ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে আমাদের করতে হবে, যেমন একটা পরাবৃত্তের কি কি থাকে, একটা পরাবৃত্তের, পরাবৃত্তটা একটু ডিটেলস করতে হবে। একটা পরাবৃত্ত একটা শীর্ষ থাকে, এই যে এটাকে বলে শীর্ষ পয়েন্ট। মানে তুমি যদি এই পরাবৃত্তটা এরকম না, মানে আমি এই সাইডে দেখো এরকম না, তাহলে এখানকার সবচেয়ে উঁচু যে পয়েন্টটা, এটা হচ্ছে এটা না, মানে তুমি যদি এটা একটু ঘুরাই দাও, মানে এইভাবে চিন্তা করো, তাহলে শীর্ষ যে পার্টটা ওটা হচ্ছে এইখানে আসতেছে, কিন্তু এই যে পয়েন্টটা আসতেছে, শীর্ষ পয়েন্টটা, এটার নাম হচ্ছে শীর্ষ, ঠিক আছে? এটা আমরা কি নাম দিই, ধরে নাও এ নাম দিই, এটা হচ্ছে আমাদের শীর্ষ।
এখন এই পরাবৃত্তের শীর্ষটা কোথায় আছে? মূল বিন্দুতে আছে, মূল বিন্দু শীর্ষ। আচ্ছা, আরেকটা হচ্ছে পরাবৃত্তের আরেকটা পয়েন্ট থাকে, ওইটাকে পয়েন্ট বলে ফোকাস। এটা এই ধরনের, এটাকে আমরা এক্স নাম দিই। এই পয়েন্টটাকে কি বলে? ফোকাস। ফোকাস বিন্দু বা উপকেন্দ্র বলে। ইংরেজিতে ফোকাস, বাংলাতে উপকেন্দ্র। উপকেন্দ্র, ঠিক আছে। এবং এই উপকেন্দ্রটার এই স্থানাঙ্কটা হয়, মানে এই যে শীর্ষ থেকে উপকেন্দ্র, ফোকাস, সেটা তো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি ধরে নাও। এটা যদি ফোকাস ধরো, তাহলে এটাকে আমরা এস নাম দিই, এস। তাহলে এইটুকু যে দূরত্ব এ থেকে এস, এটা আমরা এ নাম দিব। ফোকাস থেকে শীর্ষের দূরত্বটা হচ্ছে এ। আর এইটার তাহলে স্থানাঙ্কটা কি হবে? এ কমা জিরো। ফোকাসের স্থানাঙ্কটা জানা জরুরি। এক, শীর্ষের স্থানাঙ্কটা 0 0, আর ফোকাসের স্থানাঙ্কটা কত? এ কমা জিরো। ফোকাস থেকে শীর্ষের দূরত্ব কত? এ। ঠিক আছে? তাহলে এটার যে ইকুয়েশনটা তুমি পাইতা, আমি লিখবা, এটা হচ্ছে এরকম: ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax। পরিসর এ এর পরিসর কি? এ হলো শীর্ষ হতে ফোকাসের দূরত্ব। উপকেন্দ্রের দূরত্ব। হ্যাঁ হ্যাঁ, বলো। দেখো, পরাবৃত্তটা আমাদেরকে একটু ডিটেলস করতে হবে, কারণ পরাবৃত্তটা নিয়ে অনেক আর কি ইয়ে আছে, একটু বেশি আলোচনা আছে, শিখতে হবে। তো পরাবৃত্তটা হচ্ছে কিরকম, যে এটা, এই যে এটা যদি এক্স অ্যাক্সিস ধরো, এটাকে যদি ওয়াই অ্যাক্সিস ধরো, তো তোমার একটা পরাবৃত্ত আমরা চিত্র দেখবো এরকম, যে এইটা, যে হলুদ যে রেখাটা আমি আঁকতেছি, এটা একটা পরাবৃত্ত, ঠিক আছে, এই রেখাটা, এবং এগুলো অসীম পর্যন্ত যাবে, থামবে না, চলো চলো না। তখন এই পরাবৃত্তের কি কি জিনিস জানতে লাগবে, যেমন বৃত্তের ক্ষেত্রে তুমি কেন্দ্র, ব্যাসার্ধ পড়ছো, তো পরাবৃত্তের কিছু বৈশিষ্ট্য আছে, ওগুলো জানতে লাগবে। তো প্রথমে পরাবৃত্তের প্রথম বৈশিষ্ট্য হলো পরাবৃত্তের একটা শীর্ষ থাকে। শীর্ষ পয়েন্ট কোনটা বলতেছি, যে একটা পরাবৃত্ত যদি এরকম হয়, যেমন এই যে দেখো হলুদ যে ইয়াটা, মানে এইভাবে যদি ধরি, তাহলে এটার যে সবচেয়ে মোস্ট উঁচু বিন্দুটা তুমি যেটা চিন্তা করো, বা বাম সাইডে সবচেয়ে উঁচু বিন্দু, সেটা হচ্ছে এইটা। তো এই বিন্দুটাকে আমরা শীর্ষ বলতেছি, মানে পরবর্তীটা থেকে তুমি যদি একটু উল্টা এভাবে চিন্তা করো, তাহলে এটাই সবচেয়ে হাইস্ট পয়েন্ট। তাহলে এই পয়েন্টের নাম বলতেছি আমরা শীর্ষ। তো এই যেই পরবর্তী চিত্রটা আমি আঁকছি ওখানকার শীর্ষটার স্থানাঙ্ক কি আছে? 0 0। তো ওটাকে আমি এ দ্বারা রিপ্রেজেন্ট করলাম। পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট বিন্দু হচ্ছে ফোকাস, বাংলাতে উপকেন্দ্র। তো উপকেন্দ্র হচ্ছে আরেকটা বিন্দু। তো উপকেন্দ্র আসলে কোনটা, যে শীর্ষ থেকে তুমি যদি ডান সাইডে, মানে পরাবৃত্তটা যেদিকে মুখ করে আছে, মুখ বলতে কি, যে এইভাবে যদি আমি আঁকি, তাহলে এইটা হচ্ছে ওর যে মুখটা, এদিকে হা করে আছে। তো এদিকে যেদিকে হা করে আছে ওই দিকে ফোকাসটা থাকবে, এইখানে ফোকাসটা থাকবে। তো এই ফোকাস থেকে শীর্ষের যে দূরত্বটা, ওটা হচ্ছে এ, এবং ফোকাসটা শীর্ষটা একই রেখায় থাকবে। তো এই ক্ষেত্রে শীর্ষটা আছে 0 0 বিন্দুতে, এবং তোমার ফোকাসটা আছে এক্স অ্যাক্সিস। তো এ থেকে, ফোকাস থেকে তোমার শীর্ষের যে দূরত্বটা, ওটাকে আমরা এ নাম বলতেছি। তাহলে শীর্ষের ফোকাসের যেই বা উপকেন্দ্রের যেই স্থানাঙ্কটা, ওটা আসবে a 0। ডান পাশে এ গেলা, এক পাশে 0। এইটুকুই আপাতত পড়া হয়েছে। এবং এই যে উপবৃত্তটা আমি আঁকছি, এই উপবৃত্তটার ইকুয়েশনটা হচ্ছে এটা: ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, যেখানে এ হচ্ছে শীর্ষ হতে উপকেন্দ্রের দূরত্ব, ফোকাসটা দূরত্ব। এটুকুই খালি পড়াইছি আপাতত। হুম। তাহলে এই যে উপবৃত্তটা পড়লাম, তাহলে এই যে ইকুয়েশনটা যদি তুমি পাও এরকম, তাহলে তুমি বুঝবা কি, যে এটা হচ্ছে মূল বিন্দু শীর্ষ বিশিষ্ট একটা উপবৃত্ত, যেটা কিনা এক্স এক্সিস এর সমান্তরাল, মানে এক্স এক্সিস এর সমান্তরাল। এই যে ওর যে হা করা আছে, হা পাঁচটা, ওটা কি এক্স এক্সিস এর দিকে আছে? এক্স এক্সিস এর দিকে আছে। তো এটা বাম পাশে থাকতে পারে, ডান পাশে থাকতে পারে, এটা হচ্ছে এক্স এক্সিস এর সমান। তাহলে এই যে সমীকরণটা আমরা করলাম, এটা হচ্ছে মূল বিন্দু
শীর্ষ বিশিষ্ট এক্স এক্সিসের সমান্তরাল পরাবৃত্তের সমকোণ। ঠিক আছে? আর এখানে 4ax, এটা কি? এটা হচ্ছে শীর্ষ হতে উপকেন্দ্রের দূরত্ব, এটা। তো এখন আমরা কিভাবে বুঝবো ইকুয়েশন দেখে যে ওটা এক্স এক্সিস এর সমান্তরাল নাকি ওয়াই এক্সিস এর সমান্তরাল? এটা আসতেছে, আগে ওয়াই এক্সিস এরটা পড়ি, তাহলে বুঝে যাবে। তো আপাতত এইটুকুই পড়ো, বুঝো। তারপর আরেকটা জিনিস থাকে পরাবৃত্তের, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। মানে এই উপকেন্দ্রে যদি তুমি একটু লম্ব আঁকো, উপকেন্দ্র দিয়ে যদি তুমি একটু লম্ব আঁকো উপকেন্দ্রের উপর, তাহলে এই যে সবুজ রেখাটা, এইটাকে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। মানে উপকেন্দ্রের উপর লম্ব। ঠিক আছে? এই যে সবুজ রেখাটা আঁকলাম, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্ব কোথায় রাখতে হবে? ফোকাসে। ফোকাসের উপর উপকেন্দ্রিক লম্বটা। তো আপাতত এইটুকুই করি। তাহলে এবার আমরা ওয়াই এক্সিস এর সমান্তরাল একটা পরাবৃত্তের চিত্র আঁকি। ওয়াই এক্সিস এর সমান্তরাল একটা পরাবৃত্ত দেখতে হবে এরকম আর কি। ওই পথে। এই যে এইটা হচ্ছে ওয়াই এক্সিস এর সমান্তরাল একটা পরাবৃত্তের চিত্র। তো এই পরাবৃত্তের ওই একই, যে শীর্ষ থাকবে, এই শীর্ষটা এখানে, এটা এখানে এই ক্ষেত্রে শীর্ষটা কোথায় আছে? 0 0, মানে মূল বিন্দুতে আছে। এবং এর যে ফোকাসটা, আমি বললাম কি ফোকাসটা তোমার মুখটা যেদিকে ওদিকে থাকে, তার মানে এর ফোকাসটা এদিকে থাকবে হয়তো কোথাও। এবং ফোকাস আর শীর্ষ একই লাইনে থাকে সবসময়। তো এইখান, এইটা আর আগেরটার মতোই এইটুকুই হবে যে এবার ক্ষেত্রে ফোকাসের যে তোমার ইয়াটা স্থানাঙ্কটা, ওটা হবে 0, ঠিক আছে? আর এই ফোকাসে তুমি একটা উপকেন্দ্রিক লম্ব আঁকতে পারবা। এবার উপকেন্দ্রিক লম্বটা দেখতে হবে, এটা হচ্ছে, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব, এটা হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র ফোকাস একই ওয়ার্ড, একই জিনিস। উপকেন্দ্র, আর এটা হচ্ছে শীর্ষ। এইটা যেটা আসলো, এটাকে বলা হয় মূল বিন্দু শীর্ষ বিশিষ্ট ওয়াই এক্সিস এর সমান্তরাল পরাবৃত্ত। মূল বিন্দু শীর্ষ বিশিষ্ট সমান্তরাল পরাবৃত্ত। মূল বিন্দু হ্যাঁ, তখন 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 তো প্যারাদায়ক হবে তো। ওইটা আমরা বিবেচনা করতেছি না। জাস্ট আইডিয়াল কেস। অবশ্যই থাকতেই পারে, খুবই অবভিয়াস। তো আমরা এই পর্যন্ত দেখবা যে সবকিছু, মানে যে যখন বৃত্ত পড়তেছিলাম, কেন্দ্রটা মূলবিন্দুতে ধরছি। প্রবৃত্ত পড়ছিলাম, কেন্দ্রটা মূলবিন্দুতে ধরছি। তারপর হচ্ছে এখন পরাবৃত্ত করতেছি, এখানেও কেন্দ্রটা, সরি শীর্ষটা মূলবিন্দুতে ধরতেছি। মানে সবগুলো আমরা, মানে আদর্শটা ধরতেছি, বুঝছো? মানে হ্যাঁ, আরো আছে। তোমার পরাবৃত্তের কেন্দ্র, আমি বললাম যে পরাবৃত্তের কেন্দ্রটা মূলবিন্দুতে না থেকে অন্য কোথাও থাকতো। এই পরাবৃত্ত, সরি, প্রবৃত্তের কথা বলতেছি। আর পরাবৃত্তের শীর্ষটা মূলবিন্দুতে না থেকে তোমার অন্য কোথাও থাকতে পারে, সুস্থ থাকে। তো ওরকম ক্ষেত্রে ইকুয়েশন গুলো একটু আলাদা হবে, একটু টুইস্ট আসবে। তো ওইটা আমরা বিবেচনা আনতেছি না, কারণ ওগুলো আমাদের মানে দরকার নেই। মানে ওরকম আসবে না। আছে ওরকম যে নাই, এরকম আছে। তো আমরা ওটা স্কিপ করতেছি, ওই পার্টটা। মূলবিন্দু শীর্ষ বিশিষ্ট ওয়াই এক্সিস এর সমান্তরাল পরাবৃত্তে যদি বলে, তাহলে ওইটার ইকুয়েশনটা দেখতে কিরকম হবে? এটার ইকুয়েশনটা হবে এরকম: এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই। এইটা যদি ইকুয়েশন থাকে, তাহলে তুমি চিত্র আঁকবা ডান পাশেরটা। ইকুয়েশন যদি এটা থাকে, তাহলে তুমি চিত্র আঁকবা বাম পাশে। ঠিক আছে?
তাহলে এগুলো হচ্ছে শুধুমাত্র এই যে যে দুটা লেখা লিখছি ওইগুলোর জন্য বলি। কিছুটা মূল বিন্দুতে হতে হবে আর ওয়াই এক্সিস এর সমান্তরাল হতে হবে। তো এখন মানে কি বলে যে আরো কিছু ভেরিয়েশন আছে অবশ্য, তো ওগুলো একটু দেখতে হবে। তো দেখি কয়েকটা আমি। ঠিক আছে। হুম। এই প্রথম যে ইকুয়েশনটা মানে আছে এরকম হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মানে এবার যেহেতু চিহ্নটা আমরা শিখতেছি তাহলে ওটাকে আপাতত ওভারলোড করি না। ধরুন এরকম আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x একটা মানে পরাবৃত্ত আছে। একটা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x, একটা আছে ওয়াই -4x, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4y, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y। জাস্ট আমরা চিহ্নটা একটু দেখবো যে চিহ্নটা ম্যাটার কিভাবে করতেছে। দেখো এইটা যেটা ইকুয়েশনটা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা আমি পড়লাম যে এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x যদি থাকে তাহলে ওটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল পরাবৃত্তের ইকুয়েশন। এখন এইটা কি হবে, এটা শীর্ষটা হবে মূল বিন্দুতে এবং এটা এক্স অক্ষের সমান্তরাল আছে। তো এক্স অক্ষের সমান্তরাল হলে আমাদের কনফিউশনটা পড়তে হয়। তো একটা পরাবৃত্ত যখন আসছে তখন জাস্ট আমাকে দেখতে হবে যে ওর শীর্ষটা কোথায় এবং ওটা কার অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ নাকি ওয়াই অক্ষ। এই দুইটা প্রশ্নের উত্তর পাইলে তারপরেও আরেকটা প্রশ্ন থেকে যায় যে এক্স অক্ষের সমান্তরাল হলে আমি পরাবৃত্তটা এইভাবে আঁকবো নাকি পরাবৃত্তটা এইভাবে আঁকবো, দুপাশে তো আঁকা যায়, এক্স অক্ষের সমান্তরাল তো দুইটাই। তো এইটা প্রথমত আমরা প্রথমে দেখবো যে এটা কি মূল শীর্ষটা মূল বিন্দুতে আছে কিনা, যে হ্যাঁ আছে, কিভাবে বুঝবো যে ওয়াই স্কোয়ার আর এই যে এক্স আছে, ঠিক আছে, মানে এই আকারটা মানে স্ট্যান্ডার্ড আকারে আছে। এটুকু দেখলে বোঝা যাচ্ছে যে এটা শীর্ষটা কোথায় হবে, মূল বিন্দুতে। মানে তোমার কি বৃত্তের এই কোয়েশ্চেনটা করছিল এই যে এরকম x - h ওয়াই স্কোয়ার y - k এটা ইকুয়াল টু আর স্কোয়ার, এটা কি পড়ছিলাম? না না, 9-10 না, এই যে জাস্ট রিসেন্টলি বৃত্ত বৃত্ত অধ্যায়টা কি পরে পড়া হয়েছে? আচ্ছা আচ্ছা, ওকে, বাদ দাও। মানে হয়েছে কি, আচ্ছা, হ্যাঁ 19 অবশ্য ছিল, একটু একটু ছিল, হ্যাঁ। তো এখানে কি হয় যে এখানকার ক্ষেত্রে এই বৃত্তের ইকুয়েশনে তোমার কেন্দ্রটা হয় এইচ কে, ব্যাসার্ধটা হয় আর, অর্থাৎ x - h হোল স্কোয়ার y - k হোল স্কোয়ার। তো এইটাকে মানে পরাবৃত্তির ইকুয়েশনটাও ঠিক সেম ভাবে আমরা লিখতে পারি এইভাবে। তো আসলে এটাকে তুমি যদি এইভাবে লেখো y - 0 হোল স্কোয়ার 4x - 0 লেখা যায়। তো কেন্দ্রটা শীর্ষটা এখানে শীর্ষ হবে এখানে, এটা আসলে 0 0। তো এইভাবে চিন্তা করা যায়, তবে আমরা জাস্ট দেখবো যে ওই ওয়াই স্কোয়ার আর 4x আছে, ওয়াই স্কোয়ার সাথে কোনো কিছু বিয়োগ আকারে নেই, হোল স্কোয়ার আকারে নাই, মানে এরকম ভাবে থাকা যাবে কিছু একটা ধরনের দুইটা, এরকম ভাবে থাকা যাবে, তাইলে আবার সমস্যা। শুধু ওয়াই তারপর স্কোয়ার, শুধু এক্স এক্স খালি থাকতে হবে, ওয়াই স্কোয়ার থাকতে হবে শেষ। তাহলে ওটার শীর্ষটা হবে কি মূলবিন্দু। তাহলে ওটা একটা দেখলাম চিত্র আঁকার সময় যে শীর্ষটা মূলবিন্দু। আচ্ছা, এখন আমি দেখবো যে এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল। তো এখন এক্স অক্ষের সমান্তরাল হবে নাকি ওয়াই অক্ষের সমান্তরাল হবে, ওটা এখন স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমরা পড়ে আসছি যে যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x থাকে তাহলে এটা হবে এক্স অক্ষের সমান্তরাল, এরকম টাইপের। এরপরে তোমার হচ্ছে যে চিহ্নটা আমি আঁকবো কোন দিকে, এদিকে আঁকবো নাকি এদিকে আঁকবো। তো দেখো মানে এখানে তোমার চিহ্নটা কি আছে, এক্স এর আগে চিহ্ন কি পজিটিভ, তাহলে তুমি ডান দিকে আঁকো। এইটা শেষ, তোমার চিত্র আঁকা হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে এটা তাহলে আপাতত জাস্ট চিত্রটা এটা বোঝা গেছে। তাহলে তুমি কি কি প্রশ্ন করবা, প্রথমে শীর্ষটা 0 0 কিনা, হ্যাঁ 0 0। তারপর তুমি বলবো যে এটা কোন অক্ষের সমান্তরাল। একটা সহজ উপায় হলো যে
যার ঘাত 1 সেই অক্ষের সমান্তরাল। মানে এখানে x এর ঘাত কত 1 না? তাহলে এটা ওই অক্ষের সমান্তরাল। যেমন এইখানে x² গুলো 4y আছে, এখানে y এর ঘাত 1 না, তাহলে এটা হবে y অক্ষের সমান্তরাল। লিখে দিয়ে যার ঘাত 1 সেই অক্ষের সমান্তরাল। ঠিক আছে। এরপরে এটা দেখ, এটাও ওই একই, y² + 4x আছে। তো y x আছে, কারণ কেন্দ্র শীর্ষটা হবে মূল বিন্দুতে, এবং আসবো কোন দিকে, এদিকে নাকি এদিকে, তো এই চিহ্নটা আছে কি পজিটিভ, এক্স এর আগে চিহ্নটা আছে নেগেটিভ, তার মানে এটা বাম সাইড। ঠিক আছে। এরপর এটা দেখি, কেন্দ্র 0 0 হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ, মানে এ এর চিহ্নটার উপর নির্ভর, মানে এক্স এর আগের চিহ্নটা কি আছে ওটার উপর ডিপেন্ড করছে যে এটা প্লাস হবে নাকি মাইনাস হবে। চিহ্নটা দেখে বুঝতেছে। তারপর দেখো x² = 4y, তাহলে এটা শীর্ষ মূল বিন্দুতে, এটা y অক্ষের সমান্তরাল। তো এটা আছে, y এর আগে আছে মাইনাস, তাহলে এটা নিচের দিকে হবে। ঠিক আছে, y অক্ষের সমান্তরাল এটা নিচের দিকে। আর এটাতে y অক্ষের সমান্তরাল, কিন্তু চিত্রটা হবে কি করে, এই এটুকু। ঠিক আছে। তাহলে এরপরে আরেকটা কাজ করা যায়, মানে হচ্ছে এর ভ্যালুটা বের করা শিখতে হবে। মানে ইকুয়েশন, মানে পরবর্তীর ইকুয়েশন থেকে এর ভ্যালুটা বের করা শিখতে হবে। তো ওটা কোনো ব্যাপারই না, কোনো ইয়ে না। এর ভ্যালুটা যদি তোমাকে বের করতে বলে, পারবা না? ধরে নাও এরকম বলছে যে y² = তোমাকে বলছে যে কি, শুধু এক্স বলছে ধরো। তাহলে এখান থেকে তোমাকে এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মতো বানাইতে হবে, 4ax, হ্যাঁ 4 1/4 এক্স লিখলাম, দেখাচ্ছে সমস্যা নেই। তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে মিলাম, এটাই আমাদের এ। তাহলে এখানে যদি আমি চিত্রটা আঁকি, তাহলে এটা চিত্রটা কি হবে, এই যে কেন্দ্র শীর্ষ মূল বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল, এবং কি হবে, যেহেতু পজিটিভ আছে তার মানে এদিকে হবে চিত্রটা। এবং শীর্ষটা বলছে কি এর ভ্যালু কত 1/4, তার মানে এই যে এখানে ফোকাসটা যদি আমি বাই করি, ফোকাসটা হবে কি 1/4, 0, কারণ আমরা বলছিলাম এটুকু হবে এ। ঠিক আছে। আর এটা হবে 0। তাহলে তুমি একটা বের করে দেখাও, চিত্রটা আঁকবা, মানে এরকম আছে, x² আছে ধরে নাও 9/2y, এটা আছে। কি করো, -9/2 আছে। চিত্র আঁকো ও উপকেন্দ্র চিহ্নিত করো। করো দি, দেখো চিত্রটা আঁকবা, এবং উপকেন্দ্রের স্থানাঙ্কটা কোথায় আছে ওটা একটু। হ্যাঁ, -9 তাহলে এটা কিরকম হবে, যে এরকম, এরকম না, এটা হবে। এবং এইখানে ওর ফোকাসটা থাকবে, যেদিকে আমি ভাঙা থাকবে ওদিকে ফোকাসটা থাকে। এটা হবে কত, 0, -9/8। ঠিক আছে। তো আবার তাহলে একটু চিত্র আমরা রাখতে পারবো, সমস্যা নেই। হয়ে গেল। তো হয়েছে, এটুকু জানলে আমাদের যথেষ্ট। আর তুমি যেটা বলতেছিলা যে ওই যদি শিষ্যটা যদি ইয়াতে না থাকে, এরকম আছে না, তাও একটু জাস্ট দেখে নাও। যদি শিষ্যটা না থাকে ইয়াতে, তাহলে ওর ইকুয়েশনটা হবে, যদি এক্স অ্যাক্সিসে সমান্তরাল হয়, তাহলে ইকুয়েশনটা তোমাকে একটু ম্যানিপুলেট করতে হবে। ইকুয়েশনটা হবে এরকম, y - α² + 4a x - β, এরকম। তো তোমার যে ইয়াটা আছে, পরাবৃত্তটা আসবে, ওইটার শীর্ষটা হবে এই যে y - α² x - β, অর্থাৎ শীর্ষটা হবে এখানে আলফা বিটা। ঠিক আছে। তো ধরলাম এখানে আলফা বিটা আছে। তো এখন যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল, কারণ দেখো এক্স এর উপর ঘাত আছে 1 আলটিমেটলি, তাহলে এটা আসলে এই চিত্রটা এরকম হবে। ঠিক আছে। আর এখানে হয়তো কত ফোকাসটা আসবে, এস, এটা আমাকে বের করতে হবে।
আর প্রত্যেকটা পরাবৃত্তের তো এটা আমি বলিনি। তো প্রত্যেকটা পরাবৃত্তের একটা অক্ষ থাকে। এই অক্ষটা হচ্ছে কোনটা? এই যে এই শীর্ষ। আর তুমি যদি ফোকাসকে কানেক্ট করো তাহলে যে রেখাটা পাচ্ছ এটা হচ্ছে ওর অক্ষরেখা। ঠিক আছে? হ্যাঁ, অনেকটা। আর আরেকটা জিনিস থাকে নিয়ামক রেখা। তো ওটা আমরা বাদ দিচ্ছি। তো এই তোমার যদি কেন্দ্র ইয়াতে না হয়, শীর্ষে না হয়, মূলবিন্দুতে না হয়, সরি শীর্ষ মূলবিন্দুতে না হয়, তাহলে তোমার ইকুয়েশনটা দেখতে হবে এরকম। আমি যদি উল্টাটা বলে, উল্টাটা ওই একই হবে, এক্স মাইনাস আলফা স্কোয়ার। আচ্ছা, এক্স এর ক্ষেত্রে বিটা ধরছি তো, বিটা ধরি। ও, একটু ভুল করছি আমি। এই যে ওয়াই এর সাথে যেটা থাকবে ওটা হবে শীর্ষের ওয়াই স্থানাঙ্ক, আর এক্স এর সাথে যেটা থাকবে ওটা হবে শীর্ষের এক্স স্থানাঙ্ক। আমি যদি ওয়াই মাইনাস আলফা ধরছি, তাহলে শীর্ষটা আসলে কি আসা উচিত? এটা আসা উচিত, বিটা আলফা। মানে এক্স এর সাথে যেটা থাকবে ওটা এক্স এর শীর্ষের এক্স স্থানাঙ্ক, ওয়াই এর সাথে যেটা বিয়োগ আকারে থাকবে ওটা শীর্ষের ওয়াই স্থানাঙ্ক। তাহলে এটা এরকম হবে, 4a এক্স মাইনাস ওই এক্স এক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাস। তাহলে এখানেও শীর্ষ হচ্ছে তোমার এই যে একই, বিটা আলফা। এবং এটা যদি চিত্রটা আঁকা করতে বলে তাহলে চিত্রটা আমি ধরলাম যে এখানে আছে বিটা হবে। তাহলে এটা যেহেতু ওয়াই এক্সিস এর সমান্তরাল, তাহলে এই চিত্রটা এরকম। তাই মানে মূল বিন্দু বাদে আসবে না, মানে আপাতত এই অধ্যায়ের জন্য। পরবর্তীতে তো বহুত আসবে, মানে এরকম আসছে এই যে তোমার পরাবৃত্তটা এই যে বাঁকা হয়ে আছে। ঠিক আছে, যে কোনো পজিশনে থাকতে পারে। আচ্ছা, তাহলে গেল। আর কি আছে? ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস এটা লাগতেছে, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। আচ্ছা, ওটা বাদ দাও। তাহলে মোটামুটি আমরা জাস্ট চিত্রগুলো যেহেতু পারি, চিত্রগুলো আমরা আঁকতে পারতেছি, তাহলে আমরা এবার অঙ্ক টঙ্ক করি একটা করে। তাহলে বুঝতে পারতেছি তো আমাদের কিন্তু শুরুটা ছিল কি, এরিয়া আন্ডার কার্ভ, এটা দিয়ে আমরা শুরু করছি। তো ওই কার্ভ কথাটা দিয়ে আমরা এগুলোতে চলে আসছিলাম, যে যদি কার্ভ থাকে তাহলে কিভাবে আর কি চিত্রগুলো আঁকতে, যাতে করে আমরা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা পাই যে আসলে হচ্ছে দেখি। তো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তারপর আমি বইটা বের করি। আমরা একটা অঙ্ক, বইয়ের একটা অঙ্ক করি। আমি এখানে দুই একটা অঙ্ক করে দিলে বাকি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো কি কি হচ্ছে। এই টাইপ করি। হ্যাঁ, এটা পড়ো। এটা প্রশ্ন ভালো আছে। তোমাকে এইটা দিছে প্রশ্ন, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 বৃত্তের ক্ষেত্রফল বের করো। এটা তোমাকে দিচ্ছে, এটা হচ্ছে তোমার আমাদের বইয়ের 3 নম্বর ম্যাথ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা ক্ষেত্রফল কত হবে বলো তো আমাকে। 4 পাই, পাই আর স্কোয়ার। এখন ওই জিনিসটা আমরা ইন্টিগ্রেশন করে বের করবো। ঠিক আছে? কিভাবে করা যায়? তাহলে আমাদের প্রথমে চিট ছাপতে হবে। তোমাকে প্রথমে আর কি ফাংশন আকারে লিখতে হবে। মানে এটা এইভাবে আনতে হবে। প্রথম কাজ হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স আকারে আনতে। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স আকারে আনতে। তাহলে এটাকে যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স আকারে আনি, তাহলে এটা এরকম হবে, ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4 - এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন এর চিত্রটা কিরকম হবে বুঝা পাচ্ছি, এটা একটা বৃত্ত আছে, যদি বৃত্তের ইকুয়েশন
ঠিক আছে, বৃত্ত একটা আমরা ধরলাম, এটাই বৃত্ত। তাহলে এই বৃত্তটার যে, তো এই বৃত্তে এই কোশ্চেনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলে 4, তার মানে এটা হবে কেন্দ্র 0 0। আর এটা যে বৃত্তটার এই পাশটা আসবে, এটা আসবে কত, কত, ব্যাসার্ধ হচ্ছে 2 আসবে, তাই না? ব্যাসার্ধ 2, এটা হবে 2 0, এটা হবে -2 0, এটুকু আসবে। তো আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা আমরা কি জানি যে আমরা যদি একটা লিমিটের ভিতরে ইন্টিগ্রেশন করি তাহলে ক্ষেত্রফল বেড়ে আসে, মানে যা আমি করে আসি এটুকু তো ধারণা আছে। যদি এটা একটা বক্ররেখা হয়, তা আমি যদি এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করি এ থেকে বি, তাহলে এই ক্ষেত্রফলটা বেড়ে আসে। এটুকু কি বুঝো? এটুকু কি ক্লিয়ার? হুম, okay. তাহলে এখন আমাদের এই পুরা বৃত্তের যদি ক্ষেত্রফলটা বের করতে হয়, এই বৃত্তের এই বক্ররেখাটা যেটা আছে এটার তো ইকুয়েশন আমরা জানি, এইটা আসে। তো এখন জাস্ট এটাকে ইন্টিগ্রেট করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন সীমাটা কত ধরতে হবে? সীমাটা তুমি অনেক ভাবেই ধরতে পারো। তো আচ্ছা, আমি তোমাকে কয়েকটা অপশন দিই, তুমি আমাকে জাস্ট সীমাগুলো একটু বলো, সীমাগুলো কি দিতে হবে। তো আমরা তো জানি যে আমি যদি এইটুকুকে নিই, মানে এই যে উপরের পার্টটা খালি এইটুকুকে নিই, তাহলে এটার জন্য রিপ্রেজেন্টেশনটা হবে এই প্লাস পার্ট, না? এটাই তো চলে আসছে। এখন এইটার ইকুয়েশন তোমাকে আমি বলে দিচ্ছি যে y ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন তুমি জানো ইন্টিগ্রেশন করলে এটা ক্ষেত্রফল বেড়ে আসে। তখন তোমার তোমার পুরা বৃত্তের ক্ষেত্রফলটা লাগে। তা তুমি কিভাবে কি করতে পারো, কোনো আইডিয়া দিতে পারবে যে সীমা কোথা থেকে কোথায় নিতে পারি, মানে এক্স এর ভ্যালুটা কোথা থেকে কোথায় নিতে, মানে এটা ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় করবো? মানে জিনিসটা কি বুঝতে পারছো আমি যেটা বলতে চাচ্ছি? আচ্ছা ঠিক আছে, আমি আমি এর শুরুটা যেহেতু শুরু করতেছি, তাই জন্য আমি একটু বলি দিই। দেখো আমাদের এই যে হলুদ দাগটা, এটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এই কোয়েশ্চেনটা আমাদের আছে। এখন আমরা জাস্ট যদি ইন্টিগ্রেট করতে পারি, মানে এটাকে, অর্থাৎ √4 মাইনাস এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করি ডিএক্স এর সাপেক্ষে, তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফল পাই যাবো। এখন আমরা একটা কাজ করি কি, যে আমরা জাস্ট এই ক্ষেত্রফলটা বের করে নিই, এটাকে যদি আমরা ডাবল করে দিই, 2 গুণ করে দিই, তাহলে আমাদের কিন্তু হ্যাঁ লিমিট জিজ্ঞেস করি। হ্যাঁ, তো এখন আমরা এটা ইন্টিগ্রেশন করবো কোথা থেকে, লিমিটটা কিভাবে বুঝবো? -2 থেকে 2, -2 থেকে 2 নিলাম, তাহলে আমরা -2 থেকে 2 নিয়ে এটাকে যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমরা এই ক্ষেত্রফলটা পাই যাচ্ছি, যে যেটা আমি ইয়া করছি, মার্ক করছি। এখন পুরা বৃত্তের ক্ষেত্রফল পাওয়ার জন্য এখানে একটা জাস্ট 2 দিয়ে গুণ করি, তাহলে হয়ে গেল। এরিয়া আমরা বের করে নিলাম। জিনিসটা বুঝতে পারছো? হুম। এখন জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করি। এখন ইন্টিগ্রেশনে এটা আসলে কোনটার মধ্যে করতেছে, এই একটা সূত্র আমাদের ছিল, দেখো এটা অনেক ভাবে করা যায়। ইন্টিগ্রেশন ওই এ স্কোয়ার ডি স্কোয়ার, স্কোয়ার মানে স্কোয়ার যদি থাকে, তাহলে সূত্রটা ছিল এক্স বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই, এটা আমরা একটা সূত্র পেয়েছি। তো এই সূত্রটাকে কাজে লাগাবো। এই 10.6 কিন্তু এরকম ম্যাথ করা হয়েছে। 10.6 পরে করছিলাম, 10.6 এর সম্ভবত এটা 12 না কত নম্বর অঙ্ক। তোমাকে বলছিলাম যে এটা অনেক ইম্পর্টেন্ট, কাজে লাগে। তো যাই হোক, আমরা ওইটা করি, আমি শর্টকাটটা করতেছি, এটা করলাম। তো এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে, তাহলে এই সূত্রটা ফলো করো, তাহলে এক্স বাই 2 রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4/2 মানে হচ্ছে 2, a স্কোয়ার বাই 2 আছে 2 সাইন ইনভার্স এক্স বাই, সাইন ইনভার্স এক্স বাই 2 ইন্টিগ্রেশন করলাম। এবার লিমিট এর ভ্যালু সেট হবে, লিমিট হচ্ছে কত, -2 থেকে 2। ঠিক আছে, এই যে এই সূত্র দিয়ে আমি অঙ্ক করতেছি, মানে এখানে এ হচ্ছে 2, 2 স্কোয়ার মানে 6 স্কোয়ার, তাহলে দেখো মিলাও, ঠিক আছে ওদের। এবার লিমিট বসাও, প্রথমে 2 বসাও, 2 বসাইলে দেখো যে আমি একবারে করি, 2 বসাইলে কি আসবে, এখানে 2 বসাইলে 0 আসবে, এই 2 স্কোয়ার 1 মাইনাস 4 হচ্ছে 0। তারপর এইখানে 2 বসাও, তাহলে এখানে 2 বসালে হবে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 এর ভ্যালু কত, পাই বাই 2। তাহলে সামনে আগে একটা 2 আছে, তাহলে কি হয়ে যাচ্ছে,
শুধু পাই, তাই না? 2 ইন্টু শুধু পাই, এই তো আছে। ও না, 2 পাই, পাই বাই 2 তো tan ইনভার্স 1, তাহলে পাই বাই 2, সামনে একটা 2 যদি থাকে তাহলে হ্যাঁ শুধু পাই আসছে। বিয়োগ -2 যদি বসাও, তাহলে -2 বসালেও এটা 0 হয়ে যাচ্ছে। আর তোমার হচ্ছে এখানে যদি বসাও sin ইনভার্স -1, sin ইনভার্স -1 এর ভ্যালু কত হয়? -5/2, সামনে একটা 2 আছে তাহলে -5, এইখানে একটা মাইনাস আছে তাহলে এই দুটা মিলে পাই। ইন্ডিকেশন মানে লিমিট বসানোটা কি বুঝছো? আচ্ছা, তাহলে এখানে 2 পাই আর এখানে সামনে একটা 4, তাহলে এটা হচ্ছে 4 পাই। তাহলে এইটাই আসার কথা ছিল, তাহলে এটাই আসছে আমাদের 4 পাই। তো ইন্ডিকেশন কিভাবে আমরা করবো, কাজটা করতে হবে। ঠিক আছে, এখন এই পুরো প্রসেসটা যে আমরা করলাম এটা যেটা আহ, ইয়া তো নিয়ম বলে দিচ্ছি, তাহলে যাতে করে এরপরে অঙ্কগুলোতে অ্যাপ্রোচ করাটা ইজি হয়। এমনি অঙ্কটা কি বোঝা গেছে যে কি হলো কেমনে কি হলো ক্ষেত্রফল বের করার। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য ইজি যাতে হয় এই জন্য আমি একটা প্রসেস বলে দিই কিভাবে আগাবা। তো এরকম আর কি, যে এইভাবে করতে পারো। তো ধরো তুমি একটা ম্যাথ দিছে, ওই ম্যাথ তুমি আসলে মানে চিন্তা কিভাবে করবা ওইটা আর কি। তো আমরা কি বলবো যে এরিয়া ওয়াই ইকুয়াল টু এফ এক্স বক্ররেখা দ্বারা প্রদত্ত ওয়াই ইকুয়াল টু এ বক্ররেখা দ্বারা এ হতে বি সীমার ভিতরে আবদ্ধ ক্ষেত্রফল এরিয়া হবে ওয়াই ডিএক্স এ থেকে বি। এবার দেখো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স তোমার একটা বক্ররেখা আছে, ওই বক্ররেখাটার এ হতে বি সীমার ভিতরে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি করতে হবে, ওয়াইটাকে অর্থাৎ এফ অফ এক্স টাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, নিতে হবে ডিএক্স, কারণ তোমার ফাংশনটা আছে এফ অফ এক্স আকারে, এখানে নিতে হবে ডিএক্স করতে হবে, সীমা নিতে হবে এ থেকে বি, এক্স এর ভ্যালুটা মানে এ থেকে বি। এটা যদি আমি চিত্র দিয়ে বুঝাই, এটা আসলে কি বলতেছে যে এটা যদি তোমার এক্স এক্সিস হয়, এটা যদি তোমার এক্স এক্সিস হয় আর এটা যদি তোমার ওয়াই এক্সিস হয়, তাহলে তোমার যে বক্ররেখাটা কি বলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখাটা যেটা ওটা যদি এরকম হয়, যে কোনো টাইপের বক্ররেখা থাকতে পারে, এটা গোলাকার মানে এরকম একটা বৃত্তের ক্ষেত্রে দিতে পারে, এরকম একটা যে কোনো চিত্র হয়। সেক্ষেত্রে এটা যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কি বক্র মানে সীমার ভিতরে কত সীমার মধ্যে এক্স কিন্তু এ সীমা থেকে কিন্তু বি সীমার ভিতরে যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, এইখান থেকে এখানে ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এইটা যে এরিয়াটা বের হবে ওটা বের করার কয়টা হলো কি আমাকে এ থেকে বি ওয়াই ডিএক্স করতে হবে, ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স করতে হবে। তাহলে আমার কি কি জানা লাগতেছে, কয়েকটা জিনিস। একটা হচ্ছে যে তোমার ফাংশনটা এফ অফ এক্সটা
ফাংশনটা y ইকুয়াল টু এফ অফ এক্স জানা লাগবে, তাইলে তো আমি ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এফ অফ এক্স, আরেকটা কি জানা লাগতেছে যে সীমা, যে কতটুকুর ভিতরে কতটুকু এরিয়া আমি বের করবো, মানে নিচে এক্স অক্ষের উপর সে আসলে কতটুকু এরিয়া ধরে আছে, সেটা আমি কিভাবে কত সীমার মধ্যে লাগবে ওটা আমাকে লাগবে। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু ডিএক্স, ওয়াই ডিএক্স বা এফ অফ এক্স ডিএক্স এ থেকে ডি করে তুমি যেটা পাবা, কোনো একটা বক্ররেখা এক্স অক্ষের সাথে কি পরিমাণ ক্ষেত্রফল সে ধারণ করে আছে, নেক্সট এর উপর কি পরিমাণ ক্ষেত্রফল ধারণ করে আছে। বুঝা পাইছি? অর্ণব, এখন আমরা আরেকটাও করতে পারি এরকম, যে এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই বক্ররেখা দ্বারা ওয়াই ইকুয়াল টু এ হতে বি সীমার ভিতরে ক্ষেত্রফল তুমি চাচ্ছ। এখানে তোমাকে যেটা করতে হবে, এখানে তোমাকে এরিয়াটা কিভাবে বের করবো, এক্স ডিওয়াই করে, এখানে ডিএক্স ছিল, এখানে ডিওয়াই করতে হবে, এক্স ডিওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, আর লিমিটটা হবে এ থেকে বি পর্যন্ত। এইটার যদি চিত্রটা আঁকি আমি, এরকম আসবে। এই যে এটা তোমার ঝুলানো যে বক্ররেখাটা এরকম আসবে, এটাই বক্ররেখা দেওয়া আছে। তো এই বক্ররেখাটার তোমার, তুমি এবার যেটা এরিয়া বের করবে আসলে, মানে এই এক্স ডিওয়াই করে ওই এরিয়াটা হবে এটা, মানে এখান থেকে ওয়াই এর ভ্যালু এ থেকে বি। তাহলে এই বক্ররেখা ওয়াই অক্ষের উপর কি ইনভেরিয়ান্ট ক্ষেত্রফল ধারণ করে আছে, মানে এইটুকুটা, এই লাল অংশটুকু, এইটুকু বের করবা কি করে, এক্স ডিওয়াই এ থেকে বি করে। তো এ থেকে বি তোমার লিমিট, আর এটা হচ্ছে এক্স এফ অফ ওয়াই দ্বারা, অর্থাৎ ওয়াই অক্ষের উপর যদি কোনো একটা বক্ররেখার ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে ওই বক্ররেখাটাকে তোমাকে আহ ওয়াই রেসপেক্টে লিখতে হবে, এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই আকারে লিখতে হবে, তারপর লিমিটটা নিতে হবে ওয়াই এক্সিস এর উপর। আর যদি এক্স এক্সিস এর উপর কোনো একটা বক্ররেখার ক্ষেত্রফল জানতে চাও, তাহলে তোমাকে ওই বক্ররেখাটাকে রিপ্রেজেন্ট করতে হবে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এবং লিমিটটা নিতে হবে এক্স এ থেকে বি পর্যন্ত। এইটুকু এই দুটো জিনিস যদি হয়ে যায় তাহলে হয়ে যাচ্ছে। এখন তো আমি আরেকটু ক্লিয়ার করি, আরেকটা চিত্র আমরা দেখি। ধরো এটাই বক্ররেখা, যেটা তোমাকে ক্ষেত্রফল বের করতে হচ্ছে। এখন তুমি যদি কি করো, তুমি হচ্ছে এইখান থেকে লিমিট নাও এ থেকে বি, তুমি যদি এইটুকু ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, যে এইটুকু ক্ষেত্রফলটা কি হবে, ইন্টিগ্রেশন এ থেকে বি, এটাকে তোমাকে এফ অফ এক্স আকারে লিখতে হবে, এফ অফ এক্স এক্স করলে তুমি এইটুকু ক্ষেত্রফল পাবে। আর আরেকটা জিনিসও করতে পারো কি, যে তুমি চাচ্ছ যে এইটুকু ক্ষেত্রফল বের করবা, এইটার ক্ষেত্রফল বের করবা, এই যে এটা, এইটা, এটার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন, এটা ধরলাম আমি সি থেকে ডি, তাহলে সি থেকে ডি এটা করতে হবে এফ অফ ওয়াই ডি ওয়াই। এক্স অক্ষের উপর যদি তুমি ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে এফ অফ এক্স ডিএক্স করতে হবে, সীমা নিতে হবে এক্স এর কতটুকু। আর যদি ওয়াই এক্সিস এর জন্য বের করতে চাও, তাহলে সীমা নিতে হবে ওয়াই এক্সিস এ, এবং ফাংশনটা তোমাকে ওয়াই এর রেসপেক্টে বের করতে হবে, এবং ইন্টিগ্রেশন করতে হবে ডি ওয়াই ডি, আর এক্স এর জন্য করতে হবে ডিএক্স। দুটো জিনিস কি বোঝা যাচ্ছে যে পারবা, যে দুটো জিনিস আসলে কি মিন করতেছে?
ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। এই দুইটা জিনিস আমার জানার ছিল, এদিকে আমরা কাজ বের করার জন্য এই দুইটা জিনিস আমাকে জানতে লাগে। তাহলে আমরা কিন্তু আগের প্রশ্নে আমি ফেরত যাই। এইটা আমাদের প্রশ্ন ছিল, আমাদেরকে বলছিল বৃত্তের ক্ষেত্রফল বের করতে। তো আমরা কি করলাম যে আমরা এক্স এক্স অ্যাক্সিস এর উপর আমরা ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করতেছি। তো আমরা কি করলাম যে আমরা বললাম যে ফার্স্ট হাফ উপরেরটা আমরা এক্স অ্যাক্সিস এর উপর কি কোনো ক্ষেত্রফল ধারণ করতেছি ওইটা বের করবো, তারপর আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে ওটার জন্য আমাকে ফাংশনটা জানা লাগবে। তো ফাংশনটা আমরা বের করলাম এখানে। এখানে আমরা ফাংশনটা বের করলাম, এইটা ফাংশন। আচ্ছা, তাহলে এইটার জন্য রেখাটা হচ্ছে এটা, ভালো কথা। তো এবং সীমাটা কিভাবে বুঝলাম? আচ্ছা, এখানে এইখান থেকে এটা কাট করতেছে, এখানে এটা কাট করতেছে, তার মানে এই সীমার ভিতরে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে উপরের ক্ষেত্রফলটা পাই যাবো। তারপর এটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। এখন এই সেম জিনিসটা আরেক ভাবে করা যেতে পারে। বলতে পারবো কিভাবে? সীমাটা আমি চেঞ্জ করবো আর কি। মানে আমরা কি করতে পারি বলো দি? এইটুকু ক্ষেত্রফল বের করবো। প্রথম চতুর্থাংশে কি পরিমাণ ক্ষেত্রফল ধারণ করতেছে ওইটা। তো এইটুকু ক্ষেত্রফল বের করতে চাইলে সীমা কোথা থেকে কোথায় নিতে হবে বলতে পারবো? হ্যাঁ, 0 থেকে 2। তাহলে পুরা বৃত্তের ক্ষেত্রফলটা যদি বের করতে চাইতে তাহলে কি করতে হতো? 4 দ্বারা গুণ করে নিতাম। কারণ 3-4টা হচ্ছে সমান অংশ, তাহলে প্রথম চতুর্ভাগেরটা বের করে 4 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। তো এটাও করা যায় তো, ঠিক আছে। তাহলে আমাদের কি জানা লাগতেছে? এই ফাংশনটা আর সীমাটা। তারপর আমরা ইন্টিগ্রেশন করলে ক্ষেত্রফলটা বের করে ফেলবো, ঠিক আছে। এইটুকু। হ্যাঁ, হ্যাঁ, সবসময় কেন্দ্রেই থাকে। মানে কাইন্ড অফ হচ্ছে তুমি একটা করলে বাকিগুলা হচ্ছে মুখস্থের মতো। আচ্ছা, মানে একই, মানে হিসাব একই, জাস্ট ওইটা লিমিট চেঞ্জ হয়ে গেল। এই -2 থেকে 2 আছে, তাহলে তো -1 থেকে 1 হলো। বাকি সব সেম থাকে। তো হিসাবটা খালি তুমি একটা অঙ্ক দিয়ে করবে, বাকিগুলো জাস্ট চেঞ্জ করতে পারবে এরকম। তো আচ্ছা, আমরা আসলে আগাই আর কি আগে। তাহলে এইটা একটা পার্ট ছিল, যে এটা আমাদেরকে জানা জরুরি ছিল। অর্থাৎ এক্স অক্ষের উপর ক্ষেত্রফল বের করতে চাইলে এইটা আমরা ইয়া করবো, ওয়াই অক্ষের উপর ক্ষেত্রফল বের করতে চাইলে আমরা এইটাকে ফলো করবো। এই দুইটা জিনিস খেয়াল রাখবো, ঠিক আছে। আমরা ম্যাক্সিমাম সবগুলো এটা দিয়েই করবো, কিন্তু আসলে এটাও করা যায়, ঠিক আছে। মাঝে মাঝে এটাও করতে হবে। দেখবো যে এটাও এরকম একটা অঙ্ক আমরা এটা দিয়ে করার চেষ্টা করি, ঠিক আছে। এখন দুইটা অঙ্ক ফেমাস, ওই দুটো অঙ্ক আমরা মানে একটু শিখে নিই। একটা হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা বের করতে হবে। আর একটা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফল তো আমরা বের করলাম, তাও একবার করবো। তো প্রশ্নটা হচ্ছে এটাই, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, সরি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তো এটা বুঝতে পারতেছি এটা কি আসবে, পাই আর স্কোয়ার আসবে। এখন এটা ইন্টিগ্রেশন করে আমাকে বের করতে হবে যে এটা পাই আর স্কোয়ার কিভাবে আসবে। তাহলে এটা আঁকলাম। তো এটার বৃত্তটা কিরকম হবে আমরা জানি, এটা বৃত্তটা কেন্দ্র হবে বিন্দুতে, তার মানে এরকম কিছু একটা আসবে। এখন আমরা এটা কোন অ্যাপ্রোচে করতে পারি? দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে কি করলাম যে এইটুকু অংশ বের করে নিলাম, তারপর আমি 4 দিয়ে গুণ করে দিয়ে পুরোটা বের করবো, অথবা আমি পুরোটা অংশ বের করে 2 দিয়ে গুণ করবো। দুইভাবে করা যায়। তো আমরা এক কাজ করি, আমরা জাস্ট প্রথমে এই প্রথম চতুর্থাংশে কি পরিমাণ ক্ষেত্রফল ধারণ করছে এইটুকু বের করে নিই, তারপর 4 দ্বারা গুণ করে দিই, ঠিক আছে। তাহলে প্রথমে আর কি এইটুকুর ইকুয়েশনটা লাগবে, এই ফাংশনটা। এই ফাংশনটা ইকুয়েশনটা কি হবে? y ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু, আমরা প্লাস মাইনাস হয় আমরা শুধুমাত্র এটা নেব, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেখলাম। তারপর সীমা কোথা থেকে নেব? তাহলে এটা যদি 0 0 হয় তাহলে এটা কি হবে? আর কমা 0 হবে, কারণ এটাই তো ব্যাসার্ধ, এটাই তো ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে আমরা এই বৃত্তের ক্ষেত্রে বললে কিভাবে পাবো? যে অতএব বৃত্তের এইভাবে লিখতে পারো যে এক্স এর সীমা, না বুঝলে একটু বলি, 0 থেকে এই আর ক্ষেত্রফল, অতএব বৃত্তের ক্ষেত্রফল একটু লিখতে হবে যে এরিয়া, কি করবো, 4 দ্বারা গুণ করবো। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফলটা কত আসবে? 0 থেকে আর ইন্টিগ্রেশন মানে ফাংশনটা কি, রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এক্স থেকে।
ঠিক আছে? এটা 4, এরপর জাস্ট এটা ইন্টিগ্রেশন করতে হবে। এখন ইন্টিগ্রেশনটা কয়েকভাবে করা যায়। এক হচ্ছে কি, যে ধরে করতে পারো যে এখানে এই ইন্টিগ্রেশনটা করার জন্য কি করতে হয়, এক্স ইকুয়াল টু তোমাকে আর সাইন থিটা করতে হবে, আর সাইন থিটা লেট করতে হবে ধরে। তারপর হ্যাঁ, ওভাবে আমি তো ওভাবে করি। এখন তোমরা কি সূত্রটা মনে থাকে না তোমাদের, এটাই সমস্যা। সূত্রটা জাস্ট মনে রাখতে পারলে ওটা দিয়ে করে ফেলবে। তো আমি ওই, হ্যাঁ, 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 তাই তো, কিন্তু তোমরা মনে রাখো না, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, তাহলে সূত্র দিয়ে করা যায়, তাহলে তো দুই লাইনে হয়ে গেল। সূত্র দিয়ে করলে এই যে জাস্ট সূত্রটা বসাই দেবে। সূত্রটা কি ছিল? এক্স বাই টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে ওখানে ছিল এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ, এখানে এক্স বাই আর। আর লিমিটটা বসাবো 0 থেকে আর। ফোর লিখলাম, গুণ হবে। তাহলে জাস্ট লিমিট বসানোটা একটু দেখো। প্রথমে আর বসাও, আর বসালে দেখবো যে এইটা 0 হয়ে যাচ্ছে, প্রথমটা 0। এখানে আর বসাও, আর আর কাটা গেল 1। সাইন ইনভার্স 1 এর ভ্যালু কত? পাই বাই 2। পাই বাই 2, তাহলে আর স্কোয়ার বাই 2 আছে। পাই বাই 2 যদি গুণ করো তাহলে আর স্কোয়ার বাই কি আসছে? 4। তাহলে এটা আসলো আর স্কোয়ার বাই 4 বিয়োগ, মানে ইয়ার বিয়োগ আর কি, মানে ম্যাথের বিয়োগ। আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট করতে হয়। তারপর কি আসবে? এক্স বাই আর। এবার 0 বসাও। 0 বসাইলে কি আসতেছে? আচ্ছা, এখানে পাই আসবে একটা, পাই বাই 4 আসবে না? পাই বাই 2 ইন্টু আর স্কোয়ার। আচ্ছা, 0 বসাইলে দেখবা যে এটাও 0 আসতেছে, এটাও 0 আসতেছে, কারণ সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 0 মানে 0। তাহলে কত বিয়োগ যাবে? 0। তাহলে আলটিমেটলি অ্যান্সার আসতেছে কত? পাই আর স্কোয়ার। দুইটাই আসার কথা ছিল, দুইটাই আসছে না। এটা পুরো বৃত্তের ক্ষেত্রে। আর যদি এক চতুর্থাংশ বের করতে বলতো তাহলে কি করতাম? তাইলে আবার এই 4টা গুণ হবে না, এটা বলো। তাহলে শুধু পাই আর স্কোয়ার বাই 4। যদি এক চতুর্থাংশ বের করতে বলতো, জাস্ট এইটুকু বের করতে, আমাদের তো পুরোটা বের করতে বলছে, এই জন্য আমরা পুরো তারা গুণ করি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, জিনিসটা কি তোমরা বুঝতেছো, মানে কিভাবে কাজ করতেছে? মানে মানে মুখস্থ না, কিন্তু এটা জাস্ট বুঝতে হবে যে কিভাবে কাজ করছে। তার নাহলে নতুন অঙ্ক, তোমাকে নতুন অঙ্ক একটা দিলে তুমি মুখস্থ করতে পারবে না। ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে দিই, মানে এটা তো দরকার নাই, তাও একটু বলে দিই, তাহলে একটু ইয়া করতে পারবো জিনিসটা। যে এখানে আমরা আসলে কি বলে দিই, এই যে এইখানে একটা ছোট অংশ নিই। তাদেরকে একদম ওই যে প্রতিবেদনের মতো শুরু করি, মানে ওইখানে একটা ছোট অংশ নিই। এটা হচ্ছে আমাদের কত? ডিএক্স। এই ডিএক্স এর সাথে আমরা কি করি, এই যে ওয়াইটা গুণ করি, ওয়াই ডিএক্স। এরকম কতবার করবো? ইন্টিগ্রেশন করবো আমরা 0 থেকে আর। তাহলে আমরা এই পুরো ক্ষেত্রফলটা, অর্থাৎ এটাকে যদি এইভাবে অনেকগুলো পার্টে আমি ভাগ করতাম, তাহলে সবগুলো পার্ট যদি আমি যোগ করে দিই তাহলে পুরো ক্ষেত্রফলটা পাই। তো এইটুকু আর কি। এইভাবে কাজ করে জিনিসটা। তাহলে আমরা এই ডিএক্সটা নিচ্ছি কোথায়? এইখান থেকে এইখানে, এইটুকু অংশ আমরা ডিএক্স নিচ্ছি। ঠিক আছে? আমরা যদি সূত্রটা চিন্তা করো যে এটা আসলে কিভাবে কাজ করছে। ঠিক আছে, এইবার হচ্ছে ইয়া উপবৃত্তের ক্ষেত্রে, মানে স্ট্যান্ডার্ড একটা উপবৃত্ত আছে আমাদের কাছে, এক্স স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। উপবৃত্তের ক্ষেত্রফল বের। তো প্রথমে তো আমরা উপবৃত্ত চিত্রটা আঁকে নিই। ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি যে যেহেতু এটা এ ইজ গ্রেটার দেন বি, ধরে নিলাম। তো এ ইজ গ্রেটার দেন বি হলে আমাদের যে উপবৃত্তটা আসবে ওটা আসবে এরকম। এটা আমাদের উপবৃত্ত আসবে। তো এখন এই উপবৃত্তের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। ঠিক এটা বৃত্তের মতোই, একদম সেম বৃত্তের মতোই করতে হবে, কোনো পরিবর্তন নেই। জাস্ট কি হবে, যে এখানে আমাদের প্রথমে কি লাগে, যে আমাদেরকে ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে?
আমরা এই যে এই ইকুয়েশনটা নিব, এর যে কি বল ফাংশনটা বের করতে হবে, তারপর ডিএক্স করতে হবে। তো আমরা যদি এই বরাবর একটা ডিএক্স চিন্তা করি, এই বরাবর একটা ডিএক্স চিন্তা করলাম, তারপর এই ওয়াই ডিএক্স করলে হয়ে যাচ্ছে, তাই না? ওয়াই ডিএক্স করতে হবে, এখন ওয়াইটা লাগবে। তো ওয়াইটা কি হবে এখানে? ওয়াইটা হবে ওই যে বের করে রাখছিলাম, আমাদের মনে আছে, তাহলে বি বাই এ রুট ওভার কি ছিল জানি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল। মানে এইটাকে যদি তুমি যদি একটু সাজাইলে, এটা কিন্তু এটা আসবে প্লাস মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমাদের শুধু উপরের পার্টটা লাগে, উপরের পার্টটা যদি পজিটিভটা রিপ্রেজেন্ট করবে, তাহলে উপরের পার্টটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি বাই এ স্কোয়ার মাইনাস এক্স। আমরা সীমাগুলো আমাকে নির্ধারণ করতে হবে। তো আমরা যেহেতু এটা এ ইজ গ্রেটার দেন বি আছে, তাহলে এটা হবে এ কমা জিরো, এটা হবে মাইনাস এ কমা জিরো, এইটুকু জানলেই হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে জিরো। এখন এটাও আমরা ওভাবে দুইভাবে করতে পারি। আমরা একটা কাজ করতে পারি যে সেইটা একটু বের করলাম, দুই দিয়ে গুণ করে দেবো, অথবা আমরা জাস্ট শুধু প্রথম পার্টটার ক্ষেত্রে বের করলাম যে এইটুকু, তারপর হচ্ছে তোমার কি করলাম, ফোর দিয়ে গুণ করবো। তো তোমরা একটা কাজ করবা, প্রতিটা অঙ্ক যখন করবা, তো তোমরা কি করবে, চিত্র তো আঁকতেই হবে, মাস্ট চিত্র আঁকতেই হবে। আরেকটা হচ্ছে কি, যখন অঙ্কগুলো করবে, ধরুন ওয়াই ডি এক্স করতেছো, তাহলে তুমি ছোট করে, তুমি তো বুঝতেছো এখন কি হচ্ছে, তাহলে তুমি তাও ছোট করে এরকম করে একটা লাইন ড্র করে দিবা, বলবো যে হ্যাঁ এইটা আমার ডিএক্স, যে এইটা হচ্ছে ডিএক্স, ঠিক আছে? এইটুকু ডিএক্স, আমরা ওয়াই ডিএক্স করতেছি। তো যাই হোক, তাহলে এইখানকার সীমাটা কি হবে তাহলে? আমরা ওটা ভাবে করতে পারি। সীমাটা আমরা নিলাম জিরো থেকে এ পর্যন্ত, জিরো থেকে এ পর্যন্ত। তাহলে এটা এরিয়াটা কি আসবে, ফোর। জিরো থেকে এ যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে শুধুমাত্র এক চতুর্থাংশটা বেরোবে। সবগুলো বের করার জন্য ফোর দ্বারা গুণ করবো। ফাংশনটা কি হবে, বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ডিএক্স, মানে ওয়াই ডিএক্স করতেছে। দেখো বি বাই এটাকে বাইরে নিয়ে আসি যতটুকু, তারপর ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখনো দেখ এআই আসছে, ওই যে কি বলে, ওই সেম সূত্রটা আসে, মানে ওই সূত্রটা কি পরিমাণ ইম্পর্টেন্ট, এইখানে ওইটা আসে এবং প্রত্যেকটা অঙ্কে এটা সূত্র লাগে। তাহলে এটা কি ছিল, এক্স বাই টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স এক্স বাই এ জিরো থেকে এ। তাহলে ফোর বি বাই এ, তো এ বসাও, এ বসাইলে দেখবা যে প্রথমটা জিরো, তারপরটা আসবে পাই বাই টু, পাই বাই টু। আর যদি জিরো বসাই, জিরো বসালে কত কি হলো, পাই এ বি আসার কথা, পাই এ বি এটাকে এ স্কোয়ার বাই টু আছে, tan ইনভার্স, তাহলে পাই বাই টু আসছে ফোর এ স্কোয়ার, হ্যাঁ পাই এ স্কোয়ার বাই ফোর আছে, তাই না? হ্যাঁ, প্রথমে এ বসাও, এ বসাইলে দেখবো সাইন ইনভার্স এখানে আসবে পাই বাই টু, তাহলে এ স্কোয়ার আর পাই গুণ করলে পাই স্কোয়ার, মানে লিমিটটা একটু দেখে নিন। তাহলে এটাই আসার কথা, আর জিরো বসালে সবটাই টোটালটা জিরো আসবে, ফোর ফোর কাটা, তাহলে এটা আসছে পাই এ বি, পাই এ বি। তাহলে এইটা আমাদের অঙ্কের অ্যান্সার। তো এখন এইটা, এখন যেরকম বৃত্তের ক্ষেত্রফল তুমি পড়ে আসছো, যে বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, ওরকম তুমি এটা এখন থেকে পড়বা যে এক্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, উপবৃত্তের ক্ষেত্রফল অলওয়েজ কি আসবে, পাই এ। ওটা এক্স অক্ষের সমান্তরাল হোক আর ওয়াই অক্ষের সমান্তরাল হোক, ওটা ম্যাটার করতেছে না, এটার এরিয়া সবসময় কি আসবে, পাই এ বি, ফর্মুলা। ঠিক আছে, অর্থাৎ তোমাকে যদি একটা কোশ্চেন দেয়, বলে যে এক্স স্কোয়ার বাই, হ্যাঁ, ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই, আচ্ছা এটা তো খুব সোজা হয়ে গেল, ওই একটা অঙ্ক করলাম না, ওইটাই ধরো, এক্স এক্স সিক্সটিন এক্স স্কোয়ার আর 25y স্কোয়ার ইকুয়াল টু 400।
উপবৃত্তের ক্ষেত্রফল কত। তো এটা যদি তুমি একটু সাজিয়ে লেখো তাহলে এটা কি হচ্ছে x² / 5² y² / 4² = 1। তাহলে এর ভ্যালু 4, বি এর ভ্যালু সরি এর ভ্যালু 5, বি এর ভ্যালু 4। তাহলে এটা যদি এরিয়াটা বের করতে বলে তাহলে এটা হবে পাই এ বি, এটা আসতেছে 20 স্কয়ার। মানে এটা ডিরেক্ট রেফারেন্স। এইগুলো এমসিকিউতে আমাদেরকে কাজে লাগে। এমসিকিউ হলে তো আমাদের পুরোটাই করতে হবে। তাহলে এই দুটো অঙ্ক কি বোঝা গেছে? বৃত্তের ক্ষেত্রফল আর উপবৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, ওকে। এখন আহ, এটা প্রশ্ন তুমি একটু ট্রাই করো, করে দিচ্ছি, সমস্যা নাই। ওয়াই কিন্তু সাইন এক্স বক্ররেখাটি রেখাটি 0 থেকে পাই পাই/2, হ্যাঁ, 0 থেকে পাই/2 লিমিটে বক্ররেখাটি 0 থেকে পাই/2 লিমিটে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? কি পারবা? কি করতে হবে বলো কি? লিমিটের ভ্যালু বসিয়ে দেবো, হ্যাঁ। কিভাবে করতে হবে? অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে y dx, লিমিটটাও বলে দিচ্ছি আমি, 0 থেকে পাই/2। তাহলে এটা কি আসবে? 0 থেকে পাই/2 সাইন এক্স টি, তাই না? তো এখন এটা করলে হয়ে যাচ্ছে, সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা জানি cos x আসে 0 থেকে পাই/2। এখন cos পাই/2 এর ভ্যালু তুমি যদি জানো তা 0 আসে, আর cos 0 ডিগ্রির ভ্যালু কত? 1। তাহলে 0 মাইনাস cos 0 ডিগ্রির ভ্যালু -1, এখানে আবার মাইনাস আছে, তাহলে দুইটা মিলে প্লাস। তাহলে এটা আসতেছে 1, কত স্কোয়ার ইউনিট আসে। তাহলে এটা যদি চিত্র আঁকতা, এই চিত্রটা আসলে এরকম আসতো যে এটা একটা sin x এর গ্রাফ কিরকম হবে? sin x এর গ্রাফটা শুরু থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয়, তোমার যদি মনে আছে কিনা, এরকম হয় sin x এর গ্রাফ। এবার তো আছে, ঠিক আছে, এদিকে দিতে হবে। চলো, তো এখন আমি বলছি 0 থেকে পাই/2। তো এটা 0, এইটা হচ্ছে পাই, আর এইটা হচ্ছে পাই/2 সম্ভব, তাই না? sin পাই/2 এর ভ্যালু 1, sin পাই এর ভ্যালু কত? 0। তার মানে তুমি যেটা বের করলা এতটুকু ক্ষেত্রফল বের করে রাখছো, এটা ক্ষেত্রফল বের করছো, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা টপিক আছে, ওটা হচ্ছে কি বলে ওটাকে, এরিয়া বিটুইন কার্ভস। তো এটা তো আজকে, ওটা করলে তো আজকে তোমার পরীক্ষা কত? শনিবারে? হুম, তাহলে তো দেরি আছে। তাহলে তুমি আজকে করবা, প্র্যাকটিস করবা। আমি তোমাকে বলে দিই কি কি প্র্যাকটিস করবা। উদাহরণ 2, SW আর কি তোমার, মানে এসি অমৃত বইয়ের উদাহরণ 2 করবা। তারপর হলো উদাহরণ 3, ঠিক আছে? আর হচ্ছে 1 নম্বর অঙ্কটা করবা, ট্রাই করবা।
2-3 করবা। ঠিক আছে, 4-এর 1, মানে যা করছো আর কি ওইটুকু দিয়ে এগুলো করতে পারবো। তো মোটামুটি এগুলো ঠিক আছে। তাহলে এগুলো আজকে তুমি ট্রাই করবে বাসায়। ঠিক আছে, আজকে তাহলে এখান থেকে। আচ্ছা, 10.6টা করছো?